আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোদের দলেই থাকেন। আমার নাম শিহাব আহমেদ। আমার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা থানার চান্দিয়ারা গ্রামে। আমি থাকি কুমিল্লা ক্যান্টনমেন্টের বাংলা বাজারে। আজকে আমি আপনাদের মাঝে যে কথাটি শেয়ার করব সেটি কালেক্ট করে আমার খালাতো ভাই তামিম তার ফ্রেন্ডের খালাতো বোনের দেবরের সাথে ঘটনাটি ঘটেছিল। ঘটনাটি আসলে ঘটনা বলা চলে না, এটা তার সাথে প্রতিনিধি করত। ঘটনাটি ঘটে শুরু হয় সেই 2008 সাল থেকে। 2008 সালে একদিন তিনি সন্ধ্যা 7টার দিকে তার চাচার বাড়িতে যাওয়ার সময় পথে একটি নারকেল গাছ পড়ে। সেই নারকেল গাছে তাকিয়ে লক্ষ্য করলো দীর্ঘ 7 থেকে 8 ফুট একটি লম্বা মোমবাতি নিজে নিজে গাছ থেকে নিচের দিকে নামছিল। সেই মোমবাতিটি নিজে নিজে আগুন জ্বলত এবং নিভত। এটা দেখার পর তিনি নিস্তব্ধ হয়ে যান এবং তখন তিনি কোনো দিকেই মুভ করতে পারতেন না। তিনি জায়গায় স্টপ ছিলেন। ঠিক সেইভাবে 10 থেকে 15 মিনিট পরে নিজে নিজে শরীর ঠিক হয়। তারপর তিনি মুভ করতে পেরেছিলেন এবং তিনি সেদিন প্রচন্ড রকমের ভয় পেয়েছিলেন। বিষয়টি তিনি কারো কাছে শেয়ার করেননি। তারপরের দিন আসর নামাজের পরে যখন ওই রাস্তা দিয়ে ফিরছিলেন তখন তার গায়ে আগুনের হাওয়া লাগছিল, কিন্তু সেদিন বৃষ্টি ছিল। বৃষ্টির মধ্যেই আগুনের হাওয়া লাগছিল। এর কারণে তিনি সেখানেই দাঁড়িয়ে গিয়েছিলেন। 10 থেকে 15 মিনিট পরে আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যায়। তিনি স্থানটি ত্যাগ করেছিলেন সাথে সাথেই। ওই দিন আর কিছু ঘটেনি তার সাথে। ঠিক তার পরের দিন সন্ধ্যায় যখন ওই রাস্তা দিয়ে ফিরছিলেন, এটা তার মুখোমুখি হয়ে যায়। যখন তার মুখোমুখি হয়ে যায় তিনি সাথে সাথে অনেক জোরে চিৎকার করেন, কিন্তু তার চিৎকার যেন 2.5 ফিটের বাইরে যায় না। তখন মোমবাতি দৌড়ে পালিয়ে যাওয়ার সময় টিনের সাথে ধাক্কা লেগে যায়। টিনের সাথে ধাক্কা লেগে ঝিঝি পোকা হয়ে গিয়েছিল তখন। এই ঘটনায় এলাকায় জানাজানি হয়ে যায়। যখন জানাজানি হয়ে যায় লোকেরা গুজব মনে করে, ওরা বলা বলি করে যে সাইমন বোধ হয় পাগল হয়ে গিয়েছে, হয়তোবা সে স্বপ্ন দেখেছে। এই ঘটনার সপ্তাহখানেক পরে যে টিনের সাথে ধাক্কা লেগেছিল সেই বাড়ির এক ভদ্র মহিলা তাকে ডেকেছিল। ডেকে বলে, ভাই, তোমার সাথে যে ঘটনাটি ঘটেছিল প্রথমে আমি কিন্তু বিশ্বাস করিনি, কিন্তু আমি নিজে সেটা দেখলাম। যখন দেখলাম তখন ঘরে কোনো ইলেকট্রিসিটি ছিল না। পুরো ঘরটাই চাঁদের আলোয় আলোকিত হয়েছিল। এখন ভাই কি করা যায়? তখন সাইমন ভাই বলল, এটার সাথে আমি প্রতিনিয়তই কথা বলতে থাকি, কিন্তু তাকে আমি কখনো সরাসরি দেখিনি। মহিলাটি তাকে জিজ্ঞাসা করে যে জিনটা সেটা কি ছেলে নাকি মেয়ে? তখন তিনি বলেন, এটা একটা ছেলে। এটা আমার অনেকভাবে হেল্প করতে চায়, কিন্তু আমি তার কাছ থেকে কোনো হেল্প নিইনি, কারণ সেই দিন তার প্রতিদান স্বরূপ আমার কাছ থেকে কিছু চাই। আমরা ছিলাম 4 ভাই 1 বোন। তো আমি ভেবেছিলাম যদি কখনো সে আমার কাছ থেকে কিছু চায়, আমার পরিবারে কাকে চায়, কিংবা ভবিষ্যতে যদি আমি বিয়ে করার পর আমার ছেলে মেয়ে চায়, তাহলে তো আমি তাকে দিতে পারবো না। তো তাদের সাথে যদি কথা ওলটপালট হয়ে যায় তখন কিন্তু তাদের সাথে আমাদের মানব জাতির কিন্তু বিরাট রকমের ক্ষতি হয়ে যায়। তো সেই কারণে আমি চাইনি তার কাছ থেকে কোনো হেল্প নেওয়ার জন্য। এরপর থেকে প্রতিনিয়ত তিনি ওর সাথে কথা বলতেন। যখন তার বন্ধুদের সাথে হাঁটাফেরা চলাফেরা করতেন তখন তার সাথে কথা বলতেন। যখন তার সাথে কথা বলতেন তখন সে দেখতে পেত, কিন্তু তার বন্ধুরা মোমবাতিটিকে দেখতে পেত না কখনো। তো সেটা ভেবে তার বন্ধুরা ভাবলো যে সে পাগল হয়ে গিয়েছে, সে পাগলের ন্যায় আচরণ করছে।
তো এর কারণে তিনি এলাকায় 6 থেকে 7 মাসও পাগল হিসেবে আখ্যায়িত ছিলেন। যখন এলাকায় ঘটনাটি ভালোভাবে জানাজানি হয়ে যায়, তার কাছে অনেকেই আসছিল সাহায্য নেওয়ার জন্য। তিনি কখনো কাউকে সাহায্য করেননি। তিনি বললেন যে তোমরা যে আমাকে যেটা ভাবছো, আমি আসলে তা না। আমি ওর কাছ থেকে কোনো হেল্প নিইনি, নেওয়ার চিন্তা ভাবনাও নাই। সো আমার কাছ থেকে এসে এই ব্যাপারে কোনো হেল্প না চাওয়াটাই বেটার। তো তিনি এই বিষয়ে কাউকে কোনো হেল্প করেনি। পরবর্তীতে তিনি সেই মোমবাতিটি তার কাছ থেকে মুক্ত হওয়ার জন্য আবদার করল। তো মুক্ত হওয়ার জন্য আবদার করাতে সে বলল, না, আমি কি তোমাকে মুক্ত করতে পারবো না, কারণ আমি যদি তোমাকে মুক্ত করি তাহলে তুমি অনেক মানুষকে ক্ষতি করবে। তুমি আমাদের এলাকাবাসী কে ক্ষতি করবে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেক মানুষকে ক্ষতি করবে। তো আমি এটা চাই না, আমি তোমাকে মুক্ত করতে পারবো না। তখন তাকে আশ্বস্ত করলো যে না, আমি কাউকে কোনো ক্ষতি করবো না এবং কোনো মানুষকে কোনো কিছু করবো না। তুমি আমাকে দিতে পারো, আমি তোমার কাছে বাধাবদ্ধ হলাম। তো এটা শোনার পর তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে মুক্ত করে দিব। কিন্তু কিভাবে? এটা শোনার পর তিনি বললেন যে সোনার উপর পানি দিয়ে এই জায়গাটাকে চিটিয়ে দিতে হবে সুন্দর করে চারদিকে, এবং গোলাপ জল আতর দিয়ে চিটিয়ে দিতে হবে। সে কাজটা করতে হবে রাত 12টার দিকে, এবং কেউ যাতে এই কাজটি করার সময় টের না পায় এবং দেখতে না পায়। এই শর্ত শোনার পর তিনি রাজি হয়েছেন। বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি সেটা করবো এবং ইনশাল্লাহ আমি তাকে মুক্ত করবো। এটা করার পর একদিন সময় করে তার সুবিধা মতো একদিন সে সবকিছু নিয়ে গেল। যত ইনস্ট্রুমেন্ট প্রয়োজন ছিল, গোলাপ জল, আতর, সোনার উপর পানি এবং আগরবাতি এবং মোমবাতি নিয়ে গিয়েছিল। ওইখানে নেওয়ার পর একটা জায়গায় মোমবাতিটি রাখি, আরেকটি জায়গায় আগরবাতিগুলো এবং গোলাপ জলগুলি রাখছিল। রাখার পর হঠাৎ করে তিনি যখন কাজটি করতে যাবেন, এক লোক প্রস্রাব করতে সেই জায়গায় চলে আসে, এই জায়গার কাছে। এটা দেখে তিনি লুকিয়ে ফেলেছিলেন। লুকিয়ে ফেলার পর যার দেখতে পায়নি ওই ভদ্রলোকটি। যখন তিনি স্থানটি ত্যাগ করলেন, তার নিজের ঘরে ঢুকে ফেললেন, তখন তার 15 থেকে 20 মিনিট পরে তখন ওই স্থানে তিনি আবার প্রবেশ করলেন। 15 থেকে 20 মিনিট পরে প্রবেশ করার কারণ হচ্ছে, যখন একজন মানুষ ঘুম ভাঙে এবং ঘুমাতো মিনিমাম 15 থেকে 20 মিনিট সময় লাগে প্রপার ঘুমটা আসার জন্য, এবং যাতে তুমি কোনোভাবে টের না পাও সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি 15 থেকে 20 মিনিট করে সেই স্থানে চলে আসেন। ওই স্থানে তিনি প্রবেশ করলেন তার ইনস্ট্রুমেন্ট গুলা নিয়ে। তাকে যে জিনিসগুলো নিয়ে কাজ করার কথা ছিল, তো সেই জিনিসগুলো নিয়ে প্রবেশ করলেন। তো প্রবেশ করার পর তিনি তার কথা মতো পানি ছিটিয়ে দিয়েছিলেন, সোনার উপর পানি ছিটিয়ে দিয়েছিলেন, গোলাপ জল এবং আতর ছিটিয়ে দিয়েছিলেন সেইখানে। দেওয়ার পর আগরবাতি ধরিয়ে দিয়েছিলেন এবং 4 কোণে 4টি মোমবাতি ধরিয়ে দিয়েছিলেন। তিনি মোমবাতিটি নিয়েছিলেন কারণ তাকে যাতে কোনো ক্ষতি করতে না পারে, তো সেই কারণে তিনি 4 কোণে 4টি মোমবাতি ধরিয়ে এবং ইতিবৃত্ত খেতে ওইখানে এর ভিতরে মোমবাতিগুলি রাখেন। এবং আমাদের ইসলাম ধর্মের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে গা বন্ধ করতে হয় সেই দোয়া শিখিয়ে দিয়ে গেছিলেন। তো সেই অনুযায়ী তিনি সেইভাবে তার গাটা বন্ধ করে নেন। বন্ধ করার পর তিনি তাকে বললেন যে তুমি যেভাবে যা বলছিলে আমি সেভাবে করে দিয়েছি, এখন তুমি কি করতে চাও? সে বলল তিনি যে রাস্তাটি দিয়ে যাবেন সেখানে অনেক পাতা পড়ে এবং আবর্জনা জমে আছে। সে আবর্জনাটি জমে থাকার কারণে তিনি এর উপর দিয়ে যেতে পারবেন না।
তো তাকে একটি ঝাড়ু দিয়ে সেই জায়গাটি পরিষ্কার করে দেওয়ার জন্য বলা হলো। তো তিনি বলল, আচ্ছা ঠিক আছে, আমি পরিষ্কার করে দেব। তো তিনি তার কথা মতো রীতিমতো সেই জায়গাটি পরিষ্কার করলেন। এরপর তিনি বললেন যে, বন্ধু, আমাকে যদি মুক্ত করতে চাও তাহলে তুমি তোমার মন থেকে দোয়া করতে হবে এবং পড়তে হবে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 4 বার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার। তুমি যদি পড়ো তাহলে আমি তোমার জন্য 2 রাকাত তখন নামাজ পড়ে দোয়া করব। এই কথা তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমি করব। ওই জিনটা কিন্তু আসলে মুসলিম ছিল। আমরা অনেকে হয়তো জানি আমাদের ধর্মের মধ্যে, আমাদের মানব জাতিতে কয়েকটা ধর্ম আছে। আমাদের মধ্যে যেমন ধর্মের আলাদা আলাদা রয়েছে, ঠিক তেমনি তাদেরও ধর্মের মধ্যে আলাদা আলাদা রয়েছে। তো সে এরকম মুসলিম ধর্ম থাকাতে সে নামাজ পড়তো, ধার্মিক ছিল। সে কিন্তু জুমার নামাজের মধ্যে ওই জিনটিকে দেখতো সোহেল ভাই। অন্য কেউ না দেখলেও তিনি ঠিক দেখতো, জুমার নামাজের মধ্যে অনেক সময় দেখতো ওই জিনটিকে। তিনি কি করলেন, তার কথা মতোই সবকিছু ঠিকঠাক করলেন। তার মনের মধ্যে একটি কথা বারবার ঘুরপাক খাচ্ছিল। তিনি ভাবলেন যে তাকে দেখার খুব ইচ্ছে। তারপর আবার ভাবলেন যে না, যদি দেখতে চায় তাহলে যদি কোনো ক্ষতি করতে করে, কিন্তু সেটা অনেকেই ভেবে তিনি আর কষ্টটা করলেন না। তারপর আবার ভাবলেন, যাই হোক না কেন, আমি তাকে কথাটা বলি, দেখি সে কি বললো, সে কি বলে। আরেকটা কথা বলে রাখি, তিনি কিন্তু মাঝে মধ্যে বিভিন্ন সহযোগিতা নিতে চাইতেন। এখন অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, সে তো আটকে গিয়েছিল একটা জায়গার মধ্যে, তো ওই জায়গায় কিভাবে থেকে সাহায্য করতো, ওই জায়গা থেকে তিনি সাহায্য করতে পারতেন তাকে। অনেক কঠিন কাজ নাকি তাকে একটু সহযোগিতা করছিলেন বিভিন্ন কাজে, সে জায়গার মধ্যে থেকে তিনি সেই কাজগুলো করতেন। যেমন আমাদের পরিবারের মধ্যে আমাদের একটা যে বন্ডিং আছে, যে নিয়ম শৃঙ্খলা আছে, যেমন আমাদের পরিবারের পিতামাতাদের বা কর্তাদের ছাড়া জিজ্ঞাসা না করে কোনো জায়গায় যেতে পারি না, ঠিক তেমন যেন তার একটা গার্ডিয়ান হিসেবে হয়ে গিয়েছিল সেই জিনটি সোহেল ভাইয়ের। সোহেল ভাই একটা গার্ডিয়ান ছিল, তার হিসেবে হয়ে গিয়েছিল, কিনেছিলেন। কিন্তু একটি ব্যাপার ছিল, প্রথম অবস্থায় তিনি ভেবেছিলেন যে যদি ছেড়ে দেয় তাহলে অনেকদিন কোনো মানুষকে কোনো ক্ষতি করতে পারে সেভাবে। কিন্তু পরবর্তীতে তিনি এটা ভাবলেন যে এতদিন রেখে তিনি সঠিক কাজ করেননি। আচ্ছা যাই হোক, পরবর্তীতে তিনি 7-5 না ভেবে তাকে বলে ফেললেন যে তোমাকে আমি দেখতে চাই, তোমার রূপে আমি ভালো একটা, তোমার রূপটা আমি দেখতে চাই। তারপর তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমার একটি আবদার পূরণ করব। তিনি একটি রূপ নিলেন। তারপর সোহেল ভাই যা দেখলেন যে একদম সেম সেই লোকটি একজন মানুষের মতো। তারপর তারা মুসাফা করলো, মুসাফা করার পর কোলাকুলি করলো। একদম সে জিনটি চোখে অশ্রু ফেলল, কারণ একটা জায়গার মধ্যে ছিল অনেকদিন, দীর্ঘদিন থাকার পরে তার সাথে ভালো একটি সম্পর্ক হয়ে গিয়েছিল, একটি মায়া কাজ করছিল, যার কারণে তার চোখে দিয়ে পানি চলে আসে। তারপর তিনি চলে যাওয়ার সময় বললেন যে তুমি যখন আমাকে স্মরণ করবে, তো তাকে যাতে স্মরণ করার জন্য তার হাতে একটি আয়না
আয়না দিয়েছিল, আয়নার মতো। যখন তুমি এটাকে হাতে নিয়ে 3 বার আমার নাম বলবে, তখন আমি তোমার সামনে এসে হাজির হব। তো সেটা বলে তিনি সেই জায়গা থেকে চলে যায়। সুমি ভাই এই আয়নাটিকে তার সাথে রাখিনি, কারণ তিনি ভেবেছিল যদি তাকে আবার ডাকার পর যদি ওই লোকটি আবার তাকে কোনো ক্ষতি করে, তো সেটা ভেবে তিনি এই আয়নাটিকে আর তার সাথে রাখিনি। তিনি আয়নাটিকে তার সাথে রাখিনি এই কারণেই। তো তিনি পরবর্তীতে উপলব্ধি করতে পারলেন যে আসলে তার আয়নাটি রাখা উচিত ছিল, কারণ আয়নাটি রাখলে তার সাথে যদি যোগাযোগ করতে পারতেন পরবর্তীতে, তাহলে হয়তো অনেক কাজ তিনি করতে পারতেন, অনেক গরিব দুঃখীদের তিনি সাহায্য করতে পারতেন, এটা ভেবেছিলেন। তো এই ছিল প্রাথমিক স্টেজের ঘটনা। তারপর বিয়ের আগে তার আর কোনো ঘটনা ঘটেনি। 2012 সালে তিনি বিবাহবদ্ধ আবদ্ধ হন। তো সেটা এরপরে তার সাথে ঘটেছিল আর কি অন্যরকম ঘটনা। তো সেই ঘটনাটি আমি ইনশাল্লাহ আগামী সপ্তাহে আপনাদেরকে সেন্ড করব, যদি রাসেল ভাই এই ঘটনাটি আপনি প্লে করেন। এটি একদম সম্পূর্ণ সঠিক ঘটনা। সো বিয়ের পরে তার যে ঘটনাটি ঘটে তার মধ্যে অনেক ক্লাইম্যাক্স রয়েছে। যদি এই ঘটনাটি প্লে করেন তাহলে আমি পরবর্তীতে ওই ঘটনাটি সেন্ড করব। আশা করি ভালো থাকবেন। সবাইকে শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। Spirit, be here with me. Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। শুনছেন ভূত.com, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। এবং আপনি দেখবেন যে ইদানিং আমরা আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু রেগুলার আমাদের হন্টেড প্লেসের ভিডিও আপলোড করছি। সো আপনি ইউ ক্যান চেক ইট আউট, এবং আশা করছি যে আপনি অনেক বেশি এনজয় করবেন। এই মুহূর্তে আরও একটা ঘটনা শোনাতে চাই। আফরান ভাই আসবেন, আমিও ইমেল পড়বো, কিন্তু সেটি পরে। আপাতত যেটা করতে চাই সেটা হচ্ছে চলে যেতে চাই একটা ঘটনায়, যে ঘটনাটি আল্লাহ চাচা নামের একজনকে নিয়ে ঘটনাটি ঘটা, এবং সেই ঘটনাটি আমরা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, এবং আমাদেরকে ইমেল করে আপনি আপনার ঘটনা পাঠান russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে, এবং আপনি সেই সাথে আমাদেরকে জানিয়ে দিন যে আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই, অথবা আপনি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন, যেটা আপনার কাছে কমফোর্টেবল মনে হয়। আর সেই সাথে আমি যেটা চাইবো সেটা হচ্ছে যে আপনিও আমাদের যে ফেসবুক পেজ সেটা ভিজিট করবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল সেটাও একটু দেখবেন, এবং আশা করছি যে আপনার ভালোই লাগবে সেটা। এবং আপনার এলাকায় ঘটে যাওয়া হন্টেড প্লেসের সাথে যে সমস্ত ঘটনা, বা আপনার এলাকায় যে সমস্ত হন্টেড প্লেস আছে, সেগুলো আপনি সমস্ত পৃথিবীর মানুষের কাছে তুলে ধরতে পারেন থ্রু আওয়ার চ্যানেল। এবং সেই জন্য যেটা করতে হবে, আমাকে জাস্ট ইমেল করে এই জায়গাটার সম্পর্কে জানান, এবং আমি সেই জায়গাটা সম্পর্কে জানার পরে আপনার সাথে একটা লাইভ করব আমার ইউটিউব চ্যানেল। তাহলে দেখবেন যে ওই জায়গাটা সম্পর্কে সমস্ত পৃথিবীর মানুষ জেনে যাচ্ছে। তো চলুন আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। শুনে আসি আল্লাহ চাচার ঘটনা। ভূত.com-এ আপনাদের স্বাগত। প্রতিবারের মতো এবারও একটি গ্রামের খুবই আলোচিত, প্রচলিত, যা এখনো মানুষের মুখে মুখে রটে আছে, সেই রকম একটি অদ্ভুত ঘটনা নিয়ে চলে এসেছি আমি শামীম আপনাদের মাঝে। ঘটনাটি আজ থেকে প্রায় 22-23 বছর আগের কথা। তখন জনসংখ্যা কম ছিল, রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো ছিল না। গ্রামের বেশিরভাগ রাস্তাতেই বর্ষাকালে হাঁটু সমান কাদা আর আলোর অপর্যাপ্ততা ছিল, কারণ বিদ্যুৎ তখন গ্রামের মানুষের কাছে ছিল একটা স্বপ্নের মতো। সেই গ্রামে থাকতেন আলাউদ্দিন চাচা বলে একজন মুদি দোকানদার, সংক্ষেপে তাকে আলা চাচা বলে ডাকতেন সবাই। গ্রামটির নাম শঙ্করপুর। এটা ঝিনাইদহ জেলার
গ্রাম, ছোট্ট গ্রাম। এই গ্রাম থেকে চণ্ডীপুর বাজার ছিল 2 থেকে 2.5 কিলোমিটার। চণ্ডীপুরটা ছিল পত্র এলাকার একমাত্র বেচা কেনার স্থান, যেখানে প্রায় 8 থেকে 10 গ্রামের মানুষের যাতায়াত ছিল। সেইখানে ঝুড়ি থেকে মুদির মাল বেচতেন আলা চাচা। তার বেচা কেনাও বেশ ভালোই হতো। শত নিষ্ঠাবান ব্যক্তি হয় তার নামডাক বা সুখ্যাতি খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছিল চারিদিকে। এভাবেই চলল কয়েক বছর। একদিন তখন বৈশাখ মাস, আকাশে প্রচন্ড মেঘ করেছে, ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা। সবার মতো আলা চাচা তার ব্যবসার তল্পিতল্পা গুটিয়ে ভালো করে বেঁধে মাথায় করে বাড়িতে ফিরবার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু বলতে না বলতেই প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগেই দূরের লোকজন বাজার ছেড়ে চলে গেছে, আর আশেপাশে যারা ছিলেন তাদের ভিতরে কিছু মানুষ ওই বাজারে ঘন্টি টন্টি মেরে ওখানে বসে আছে। আলা চাচাও ছিলেন তাদের দলে একজন। তিনি একটা ছাউনির তলে চুপচাপ বসে অপেক্ষা করছেন কখন বৃষ্টি থামবে। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা একটানা বৃষ্টির পর যখন আকাশ কিছুটা পরিচ্ছন্ন, তখন আলা চাচা তার মালামাল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। চণ্ডীপুর বাজার থেকে শঙ্করপুর গ্রামে 3 রাস্তার আগে থাকে একটি বিশাল বট গাছ, যেখানে দিনের বেলায় প্রচন্ড ভয় লাগে একা একা হাঁটাহাঁটি করতে। সেখানে তখন রাত 8টা থেকে 9টা বাজে। আলা চাচা এদিক ওদিক না তাকিয়ে নির্বিঘ্নে তার বাড়ির দিকে যাচ্ছেন একটু টানা পায়ে হেঁটে। হঠাৎ বটতলা পার হয়ে তিনি দেখলেন 3 থেকে 4 জন লোক হাতে বড় বড় লাঠির মতো কিছু একটা নিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে আছে, হাঁটাহাঁটি করছে। আলা চাচা পাশ কাটিয়ে যেতেই সেই লোকগুলো আলা চাচাকে ঘিরে ধরলেন এবং লাঠি দিয়ে উল্টো পাল্টা আলা চাচার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে লাগলেন। কেউ একজন বলে উঠলেন, ওই টাকাগুলো বের কর আর তাড়াতাড়ি দিয়ে দে। আলা চাচা বললেন, আমার কাছে বেশি টাকা নেই, কারণ ঝড় বৃষ্টির কারণে খুব একটা কেনাবেচা করতেই পারিনি, মালামাল সব ফিরে এসেছে, তোমরা তো দেখছো। তবুও সেই লোকগুলো কোনো কথা না শুনে তাকে মারধর করতে লাগলো এবং তার কাছ থেকে সেই মালামাল এবং যে কয়টা টাকা পয়সা ছিল সবগুলোই ছিনিয়ে নিল। হঠাৎ আলা চাচা দেখলেন যারা তার উপর হামলা করছে তাদের ভিতর একজন তার নিজের গ্রামের লোক, মানে সেই শঙ্করপুর গ্রামের লোক, আর বাকি 3 জনকে সে ঠিক মতো চিনতে পারেনি। তিনি আচমকাই তার গ্রামের সেই ব্যক্তিকে নাম ধরে বলে উঠলেন, এই তুমি আমাকে ছেড়ে দাও। সেই কথা শোনা মাত্রই ওই ব্যক্তি তার হাতের লাঠি দিয়ে প্রচন্ড জোরে আলা চাচার মাথায় আঘাত করলেন। শোনা যায় তখনই তিনি রক্তাক্ত হয়ে ওখানেই মারা যান। আরো শোনা যায় ওই হামলাকারীগুলো নিজেদের দৌড়ে ঢাকতে আলা চাচাকে সেই রাতেই কাদার ভেতর উঠে রেখে দেন এবং তারা সবাই বাড়িতে চলে যান। মূল ঘটনাটি শুরু হয় তারপর থেকেই। ওই ঘটনা ঘটার অনেকদিন পর্যন্ত সেই ছিনতাইকারীগুলো কোথাও আর এক জায়গায় হয়ে কোনো ছিনতাই করেনি। তাই 6-7 মাস পর যখন শীতকাল চলে এসেছে অলরেডি, সেই রকম একটি সময় এক রাতে তারা সিদ্ধান্ত নিলেন আজকে আবার তারা রাস্তায় ছিনতাই করতে বেরোবে। চণ্ডীপুর আর চুলকানি বাজারের ঠিক মাঝখানে একটি কালভার্ট আছে। এর ভিতর কোনো ঘর বাড়ি নেই, আছে কিছু জঙ্গল, বাগান, তাল গাছ এবং কিছু পুকুর। তো পুকুর পাড়ে তারা সেই 4 জন দাঁড়িয়ে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিচ্ছেন যে আজকে এরা এখানেই দাঁড়াবেন, এখান থেকেই তারা তাদের প্রথম নিশানাকে জব্দ করবেন। বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পরে হঠাৎ দেখলেন কে একজন তাদের দিকে এগিয়ে আসছে, মাথায় একটা বোঝাও আছে। একদম বেশ হালকা চাঁদের আলোয় ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে এক ব্যক্তি মাথায় বোঝা করে তাদের দিকে এগিয়ে আসছে। তো তারা দেরি না করে যে যার পজিশন নিল। কয়েক সেকেন্ড পরে ওই যে ছেলেটা আলা চাচার মাথায় আঘাত করেছিল না, ঠিক ওই ছেলেটার সামনেই এসে দাঁড়ালো সেই বোঝা মাথায় করা ব্যক্তিটা। লোকটার দিকে চোখ যেতেই সেই ছেলেটা দেখলো এটা আর কেউ নয়, সেই আলাউদ্দিন চাচা। কিছু বোঝার আগেই তার মাথাটা ঘুরে অটোমেটিক্যালি তার জ্ঞান হারালো এবং উল্টে পড়ে গেল রাস্তার পাশে সেই পুকুরটাতে। বাকি লোকগুলো, মানে বাকি সেই ডাকাত দলের লোকগুলো এই দৃশ্য দেখে প্রচন্ড ভয়ে দৌড়ে এক এক দিকে চলে গেল এবং পরে তারা বাড়িতে ফিরে গেল। পরদিন সকালে গ্রামবাসী দেখলো ওই ছেলেটার লাশটা ওই পুকুর পাড়ে পড়ে আছে এবং লাশের 2টো চোখই তোলা ছিল। কিসে তুলেছিল সেটা খুব একটা বুঝতে পারেনি গ্রামবাসী।
আর যে বাকি তিনজন ছিল তারাও এই দৃশ্য নিজে চোখে দেখবার পর আস্তে আস্তে প্রচন্ড অসুস্থ হলো। তাদের জ্বর আসলো, তাদের জ্বর কোনো রকমের থামছে না। অনেক ডাক্তার, কবিরাজ, বিভিন্ন ওঝা টোঝা দেখিয়েও যখন তাদের জ্বর আর কোনো রকম সারছে না, তখন তারা মসজিদের ইমাম সাহেবকে এই ঘটনাগুলো খুলে বললেন এবং এর আগের ঘটনাটাও খুলে বললেন। ইমাম সাহেব বললেন, আপনারা ভীষণ অন্যায় করেছেন, আমি আপনাদের জন্য কিছু করতে পারবো না, আপনারা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করুন, কিছু পেলে তিনি দেবেন, আমি চললাম। তার কিছুদিন পর লোকটিকে শোনা গেছে সেই তিনজন, তার ভিতরে যে একজন তিনি একেবারে পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল, আর বাকি দুইজনকে কেউ কোনোদিন দেখতেই পাননি। তারা কোথায় চলে গিয়েছিল, কি হয়েছিল তাও কেউ জানে না। এই ঘটনাটি আমি তাদের গ্রামেরই এক বিশিষ্ট মানুষের কাছ থেকে শুনেছিলাম এবং ওই গ্রামের বা ওই গ্রামের আশেপাশের যে সমস্ত গ্রামগুলো আছে, বেশ কয়েকটি গ্রাম আছে ওই আশেপাশে, তো সেই গ্রামেও বেশ এই ঘটনাটি ভালোভাবেই প্রচলিত। এমনকি মাঝে মাঝে এখনো নাকি ওই জায়গাতে যেখানে ওই আলা চাচা খুন হয়েছিলেন সেখানে নাকি ছোটখাটো ভৌতিক ঘটনা বা রহস্যময় ঘটনা ঘটতে দেখা যায়। তো সেগুলো না হয় এক জায়গায় করে পরবর্তীতে আর একদিন আর একটি ঘটনা বলবো। আজকের মতো এখানেই টাটা জানিয়ে চলে যাচ্ছি আমি, শামীম। ভালো থাকবেন, সুখে থাকবেন, সুন্দর থাকবেন, শুনতে থাকবেন ভূত.com। Spirit, be here with me. কে তুমি? Voot.com. The fear returns with Russell. আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভূত.com এর আরো একটি এপিসোডে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন, যে যেখানে আছেন নিরাপদে আছেন। আমরা যখন শুরু করেছিলাম তখন আমাদের কোনো এরকম ধারণাই ছিল না যে আমরা কতদূর পর্যন্ত এই শোটাকে টেনে নিয়ে যাব। আসলে কখনোই তো ভূত.com আমি টেনে নিয়ে যাইনি, সবসময় আপনারাই সামনে নিয়ে এসেছেন এবং আগামীতেও ঠিক সেইভাবেই পাশে থাকবেন সেটাই আশা করবো। সেই জন্য কি করতে হবে, বেশি বেশি করে ঘটনা পাঠাতে হবে আমাকে, না হলে যে কোনো দিন ভূত.com বন্ধ হয়ে যাবে। সেই কারণেই আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি, এটা পুরোটাই আপনার ব্যাপার। আর এখন স্টুডিওতে আমি এই জন্যই বলছি যে কিছু কিছু গেস্টকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি স্টুডিওতে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে। আমি জানি না যে এই করোনা আসলে পৃথিবী থেকে কবে চলে যাবে। আমরা বিভিন্ন জায়গায় খবর পাচ্ছি যে আবার নতুন করে সেকেন্ড ওয়েভের কথা আমরা শুনছি। সুতরাং আমাদের নিরাপদ কিন্তু থাকতেই হবে এবং নিরাপদে থেকেই আমাদের পথ চলতে হবে। ঠিক একইভাবে আমাদের যে ইমিউনিটি সেটা নিয়েও আমি অনেকগুলো রিপোর্ট পড়েছি, সেটাও একটা ভালো নিউজ যে যারা আমাদের অনেক মানুষেরই এটাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম, সেরকম রিপোর্ট আমি কিছু পড়েছি। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আমরা আশা করবো যে নিজেদেরকে আমরা নিরাপদ রাখবো, তাহলেই ভালো থাকবো আমরা। ভূত.com-এ আপনি ঘটনা পাঠাবেন, ঠিক একই সাথে আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.shatin। এখানে এসেও কিন্তু আপনি আপনার কথাগুলো আমাদের জানাতে পারেন। আপনি আমাদেরকে আমাদের সমস্ত পোস্ট রয়েছে সেখানে আপনি লাইক, কমেন্ট, শেয়ার দিতে পারেন এবং আপনাদের ভালোবাসায় ধন্য আমরা। খুব অল্প সময়ের মধ্যে এই পেজটিকে আপনারা যে জায়গায় নিয়ে গেছেন এটা আসলে অবিশ্বাস্য। কারণ এই পেজটা আপনারা জানেন যে ভূত.com শুরু হবার বয়স আর এই পেজটির বয়স এক নয়। এই পেজটি মাত্র কিছুদিন আগে আমরা ওপেন করেছিলাম এবং সেই পেজটিকে এত অল্প সময়ের মধ্যে আপনারা যে এত দূর নিয়ে আসবেন এটা শুধুমাত্র আপনাদের ভালোবাসারই প্রমাণ এবং আশা করছি যে এই ভালোবাসা আপনাদের অব্যাহত থাকবে। আমরা আপনাদের এই ভালোবাসায় ধন্য হয়েই সামনের দিকে এগিয়ে যেতে চাই। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো আসলে সেটি হচ্ছে ব্ল্যাক ম্যাজিক
ইয়েস, ব্ল্যাক ম্যাজিক নিয়ে যত কথা বলি কথা যেন শেষই হয় না, এবং ব্ল্যাক ম্যাজিক নিয়ে আপনাদেরও আগ্রহের কোনো শেষ নেই, আপনাদেরও ভালো লাগার কোনো শেষ নেই। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক সাধারণত কিন্তু মানুষের ক্ষতি করার জন্য করা হয়, তাই না? তো একটা মানুষের স্বাভাবিকভাবে ক্ষতি করলে তার একটা বিচার আছে। ব্ল্যাক ম্যাজিক যারা করে তারা কিন্তু পার পেয়ে যায়। আসলেও কি তাই? পার পায় কোথা থেকে? হয়তো পৃথিবী থেকে সে পার পেয়েই গেল, কিন্তু সৃষ্টিকর্তার কাছে সে তো একটা জঘন্য অপরাধী, সেই ফল কিন্তু তাকে ভোগ করতেই হবে। সুতরাং আপনারা অবশ্যই এই ব্যাপারটি মাথায় রাখবেন যে এই ধরনের কাজে কাউকে যেমন উৎসাহিত করা যাবে না, ঠিক একইভাবে এই ধরনের কাজ নিজেও করা যাবে না, কখনোই না, কোনোভাবেই না, কোনো পরিস্থিতিতেই না। একদম মানে আমার মনে হয় যে এটা হচ্ছে মানুষের মানে সেই সময়টা যখন তার মনুষ্যত্ব বোধ পুরোপুরি হারিয়ে গেছে, তখন সে হয়তো এই কাজটি করতেও পারে, বা তার চাইতেও খারাপ কিছু আমার মনে হয়। তো যাই হোক, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন আমাদের আজকের ঘটনায় চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম মনিরুল, আমার বাসা যশোর জেলার কোনো এক গ্রামে। স্টুডিওতে আসা আমার পক্ষে সম্ভব না, আমি চাই আমার ঘটনাটি আপনি পড়ে শোনান। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটা এখন পর্যন্ত আমাদের পরিবারের সাথে ঘটে চলেছে। ব্ল্যাক ম্যাজিক এটা যে কত বড় ভয়ঙ্কর সেটা সবাই জানেন। আমাদের পরিবারের সদস্য 4 জন, আম্মা, আব্বা, আমি আর আমার বড় বোন। আমাদের 4 জনকে করা হয়েছে অনেক বড় কালো জাদু। আমার আম্মু অনেক আগে থেকেই অসুস্থ বোধ করেন, মাথা ঘোরে, বমি আসে, পেট ব্যথা করে, বিছানা থেকে উঠতে পারেন না। আমরা সাধারণ রোগ ভেবে তেমন কোনো পাত্তা দেইনি, অনেক ডাক্তার দেখিয়েছি, কিছুতেই কিছু হয়নি। এরপর এভাবেই দিন কাটতে লাগলো। কখনো ভাবিনি আমাদের জীবনে এত বড় ঘটনা ঘটতে থাকবে, কেউ কিছু বুঝতে পারিনি। এদিকে হঠাৎই আমার আব্বার প্রেশার আর ডায়াবেটিস বেড়ে যেতে থাকে, শরীরের শক্তি কমে যেতে থাকে, আমার নিজেরও বিভিন্ন সমস্যা হতে থাকে। এভাবে অনেক দিন চলে যায়, কিছুতেই কিছু হয় না। ধীরে ধীরে সবাই অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি। আমার আম্মু অনেক বেশি অসুস্থ হয়ে যায়, ঠিক মতো কিছু করতে পারে না, বিছানায় পড়ে থাকে। মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আমার নানি একদিন আমাদের বাসায় বেড়াতে আসেন। আমার নানি আবার বেশ শৌখিন, আমাদের বালিশ কাঁথা আমার নানি নিজেই বানিয়ে দেন, ঠিক করে দেন আগের থেকেই। আমাদের বালিশের বয়স অনেক দিন হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে, তাই নানি ঠিক করলেন বালিশ থেকে তুলা বের করে নতুন তুলা দিয়ে বালিশ তৈরি করবেন। যথারীতি প্রথমে আমার আম্মুর বালিশটা খুলতে শুরু করলেন, কিন্তু ভাগ্যের কি পরিহাস, সেই বালিশের ভেতর থেকে বের হয় একটা সাদা কাগজে কুচি কুচি আরবিতে লেখা কুফরি কালাম, আর একটা কাগজে 5টা কি 6টা লাল কালি দিয়ে গোল করা ছিকলি। এটা দেখে আমার নানি চিৎকার করে ওঠে। সবাই ওইটা দেখে বিশ্বাস করতে পারে না। আম্মার এই অবস্থার কারণ সবাই বুঝতে পারে। এরপরও আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে যে ভাবতে পারিনি। সন্দেহ থাকাতে আস্তে আস্তে আমাদের বাসার সব বালিশই খোলা হয়। বিশ্বাস করেন, প্রত্যেকটা বালিশ থেকে বের হয় কুফরি কালাম। আমরা সবাই হতভম্ব হয়ে যাই। আমরা কখনো কারো ক্ষতি করিনি কোনোদিন, আমরা পরিশ্রম করে খাই, মধ্যবিত্ত পরিবার আমরা। এসব দেখে সবাই ভেঙে পড়ি, কান্নাকাটি করি। আমার আম্মু অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। আমার বালিশ থেকে পাওয়া যায় বিভিন্ন ছোট ছোট কাপড়ের টুকরা, আমার অনেক ছোটবেলার পুরনো গেঞ্জি, আর একটা কাপড়ের টুকরোতে পাওয়া যায় 1 চিমটি মাটি। আর আমার আব্বার বালিশ থেকে পাওয়া যায় পুরনো শার্টের টুকরো, লুঙ্গির টুকরো, গামছার টুকরো, 1 করা কাঠ, আরো ছোট ছোট বিভিন্ন টুকরো। আমার আপুর বালিশ থেকে পাওয়া যায় 3 পিসের কাপড়, পায়জামার কাপড়, বিভিন্ন টুকরা। এসব দেখার পর সবাই হতভম্ব হয়ে যায়। এই অবস্থায় আমার নানি গ্রামে একটা কবিরাজের খোঁজ করেন, আমাদের সবাইকে সেখানে নিয়ে যান। রাত 10টার পর কবিরাজ আসেন। সবকিছু দেখে কবিরাজ
অবাক হয়ে যান, ভয় পেয়ে যান, আবার বলেন এগুলো খুব খারাপ ভাবে করা হয়েছে, এর সমাধান করতে সময় লাগবে, পুরোপুরি সমাধান হবেও না সেটা বলে দেন। দীর্ঘ 1 ঘন্টা ধরে কবিরাজ সব দেখে শুনে যা বলেন তা আজ পর্যন্ত আমি কখনো শুনিনি। 3টা চরিত্রের মানুষ দিয়ে এই কুফরি কালাম করা হয়েছে। 1 হচ্ছে হিন্দুতান্ত্রিক, 2 হচ্ছে জানোয়ার পালে যারা তাদের, এবং 3 হচ্ছে কোনো একজন মৌলানাকে দিয়ে। আমার আম্মুই তার বিচার শিখার একদম চিরতরে পাগল করে মেরে ফেলার জন্য। আমার আব্বাকে করা হয়েছে যেন আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, কাজ করে সংসার চালাতে না পারে, বিছানায় পড়ে যায় এই জন্য। আর আপুকে করা হয় আমার আপুর সংসার জীবন সুখী না হয় এই জন্য, অশান্তি যেন সব সময় লেগে থাকে। আর আমাকে করা হয় পড়াশোনা নষ্ট করার জন্য, সব সময় মাথা গরম রাখার জন্য, যেন আমি সবার সাথে খারাপ ব্যবহার করি। আর 1 চিমটি মাটির বিষয়ে বলেন এটা অবিবাহিত মেয়ের কবরের মাটি, যেন আমরা সব সময় হতাশায় থাকি। আমাদেরকে 3টা তাবিজ করা হয়েছিল, একটা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, আর একটা শরীরে বসে গেছে, আর একটা এই মাটি। আমার আব্বার কথা শুনে আরো অবাক হলাম, মানুষ এত খারাপ হয় কিভাবে? আল্লাহ জাহান্নাম এদের জন্যই তৈরি করেছেন। আমার আব্বাকে করা হয়েছে 41 বার, কিন্তু আমার আব্বার শক্তির সাথে পেরে ওঠেনি, কারণ আমার আব্বা সবসময় পরিশ্রম করেন, লোহা হাতুড় এগুলো নিয়ে সবসময় কাজ করেন, এই জন্য বেশি কিছু করতে পারেনি। কিন্তু আমার আম্মাকে প্রায় শেষ করে দিয়েছিল, অর্ধেক পাগল হয়ে গিয়েছিলেন তিনি। আর বললেন এর আগে 3 বার আমার আম্মুকে বান মারা হয়েছিল, কিন্তু আমার আম্মা নিয়মিত নামাজ পড়তেন, কোরআন পড়তেন, এই জন্য তিনি এখনো বেঁচে আছেন। না হলে কি হতো আল্লাহ জানেন। আর আমার আপু শ্বশুর বাড়ি থেকে সেখানে থাকার কারণে বেশি সমস্যা করতে পারেনি, তবে একবার আমাদের বাসায় আসলে ওই বালিশে যদি সে মাথা রাখে, যেটিতে আমার আব্বার প্রচন্ড প্রেশার, ডায়াবেটিস বেড়ে দুর্বল হয়ে যায়। সবকিছু শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে। আম্মা নানি সবাই কান্নাকাটি করতে শুরু করে, আল্লাহর কাছে বিচার দাবি করে। আমরা জীবনে কখনো কাউকে সামান্য ক্ষতিও করিনি, তাহলে কেন আমাদের পরিবারকে শেষ করে দিতে চাচ্ছে? ছোট ছোট টুকরোগুলো কবিরাজ 1 জায়গায় করেন, সেগুলো হচ্ছে হিন্দু দেবতা কালী, হনুমান, দুর্গা, এদের উপমা করা হয় আমাদের কাপড় দিয়ে, আর কবরের মাটি কাউরা দিয়ে, মানে জানোয়ার দিয়ে বেড়ায়। আর পরিশেষে কবিরাজ যে কথাটি বলে সেটা শোনার জন্য একদম প্রস্তুত ছিলাম না। কবিরাজ বলল এগুলো করেছে যে সে আমাদেরই কাছের মানুষ, সে একজন মহিলা। আর কোনো কিছুই কবিরাজ বলল না। আমরা কিছুই ভাবতে পারলাম না। কবিরাজ 3 দিন সময় নিল আর বলল সারা জীবনই এমন করে যাবে সেই নিকৃষ্ট মহিলা। আল্লাহকে ভরসা করে থাকতে হবে। 3 দিন পরে কবিরাজ সব কাটিয়ে দেন, পানি পড়া, তেল পড়া দেন, এবং করার সময় বিভিন্ন সমস্যা হয় এটাও বলেন। যথারীতি বাসায় এসে গভীর রাতে 2 জন মানুষ মিলে এটা করা হয়। মাটিতে কোপ দেওয়ার পরেই শুরু হয় বাধা, বড় হতে থাকে, আবার বারবার মানা করতে থাকে ওইটা না করার জন্য। কিন্তু কবিরাজের কথা মতো কাঠটা মাটিতে পোঁতা হয় ধীরে ধীরে, এবং সব আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। আর একটা তাবিজ বিছানায় রাখতে বলেন। সবকিছুই করা হয়, বিভিন্ন ঔষধ দেন, আর আমাদেরকে সতর্ক করে দেন যেন আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে থাকি। আলহামদুলিল্লাহ, তারপর থেকে এখন আমরা অনেক ভালো আছি, কিন্তু সমস্যাগুলো এখনো চলছে। আব্বা আম্মা দুজনেরই প্রেশার, ডায়াবেটিস, ওষুধ খেলে ভালো থাকে, আগের মতো আর নেই। আর আমারও মাঝে মাঝে সমস্যা হয়। কবিরাজ বলল এগুলো দীর্ঘদিন থাকবে। মহান আল্লাহ পাকের রহমতে আমরা এখনো বেঁচে আছি। আমাদের জীবনের চরম সত্য ঘটনা আর আপনাদের মাঝে শেয়ার করলাম। জানি না কোন অপরাধে আর কে আমাদের মারতে যাচ্ছে। আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন এই সব কুফরি কালাম থেকে সবাইকে হেফাজত করেন। আর ঘটনা সিলেক্ট হলে প্রচার করবেন, ভুল হলে ক্ষমা করবেন। আমি মোহাম্মদ মনিরুল যশোর থেকে বলছি। অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি যশোরের কোনো এক কলেজে। ভালো থাকবেন সবাই। আরো একটা ঘটনা আমার কাছে আছে, সময় করে পাঠিয়ে দেব। তো এই ছিল ঘটনা, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমি শুধু এটুকু বুঝলাম না, যখন আপনারা এই জিনিসটা বাসায় নিয়ে এসে
সন্দেহ আপনারা কাজ করছিলেন, মাটি কুপাচ্ছিলেন বা এরকম যে ঘটনাগুলো আপনারা বলছিলেন, সেই সময় আপনাদেরকে যে বাধা দিচ্ছিল সেটা আসলে কে বাধা দিচ্ছিল, কিভাবে বাধা দিচ্ছিল, কোন কোন ধরনের বাধা পাচ্ছিলেন, সেটা যদি আর একটু ডিটেইলে আমাদের বলতেন তাহলে আরো বেশি ভালো হতো। এবং সেটা নিশ্চয়ই আপনি একদিন ইমেল করে আমাদের জানিয়ে দিবেন। কুফরি কালাম করা, কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক যেটাই বলি না কেন, সেটা করা একটা জঘন্য অপরাধ। আমি জানি না মানুষ কোন স্বার্থে এই অপরাধ করে, কেন মানুষ মানুষকে এইভাবে কষ্ট দেয়, কেন মানুষ মানুষকে এইভাবে এক বিপদের দিকে ঠেলে দেয়। এবং যে সমস্ত মানুষ করছেন এই সমস্ত কাজ, তাদের তো পৃথিবীতে কোনো বিচার হয় না, কিন্তু যারা ধ্বংস হবার তারা চিরতরে ধ্বংস হয়ে যান। আল্লাহ তাআলা সবাইকে রক্ষা করুন এই ব্ল্যাক ম্যাজিকের কবল থেকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার আগে আরো একবার জানিয়ে দেবো যেটা সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস russell.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দেবেন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করবেন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আরেকটি কথা, 31 তারিখ হ্যালোইন উপলক্ষে একটা স্পেশাল এপিসোড করতে চাই। সেই স্পেশাল এপিসোডে আপনাদের ঘটনা পাঠাতে হবে এবং সেই ঘটনাগুলো খুব দ্রুত আপনারা আমাদের পাঠিয়ে দিন। সেই ঘটনা নিয়ে আমরা একটা স্পেশাল এপিসোড করতে চাই। অবশ্যই এই সপ্তাহের মধ্যে পাঠিয়ে দেবেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরের ঘটনায় এবং আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফরহান আহমেদ জাহিদ। আজ আমি আপনাকে আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা বলবো, যা আমার সাথে ঘটে যাচ্ছে 14-15 বছর ধরে। কাউকে কখনো এইসব বলা হয়নি, তবে আমার পরিবারের মানুষগুলো তা জানে স্বল্প আকারে। আমি একজন বিজ্ঞানসম্মত লজিক্যাল মানুষ। আমি জিন বিশ্বাস করি, কেননা জিনের কথা পবিত্র কোরআনে বলা আছে। যাই হোক, আমি ঘটনায় আসি। তখন আমার বয়স 8 বছর। ঢাকা থেকে বাবা মায়ের সাথে গ্রামে বেড়াতে যাই। আমার দাদু ছিলেন পরহেজগার মানুষ, গ্রামের লোকমুখে শোনা যেত আমার দাদু যখন রাত জেগে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেন, তখন নাকি জিনেরা দাদুর কোরআন শুনত। আমার দাদু জিনে ধরা রোগীর চিকিৎসা করতেন এবং আমার দাদুর সাথেও নাকি জিন ছিল সবসময় স্বেচ্ছাতেই। যাই হোক, আমরা সবাই প্রায় ঢাকাতে স্থায়ীভাবে বসবাস করতাম। শুধু দাদু গ্রামের চেয়ারম্যান থাকায় তিনি একাই গ্রামে বাস করতেন। ফলে আমার তখনই প্রথম মা বাবার সাথে গ্রামে যাওয়া। গ্রামে গিয়ে দেখি আমি বিভিন্ন গাছে উঠি। অনেক রকম ফলের গাছ ছিল আমাদের গ্রামের বাড়ির সাথে, তবে অনেক মোটা একটি জাম গাছ ছিল, অনেক পুরনো। আমি সেই গাছের নিচে সেদিন সারাদিন সন্ধ্যা পর্যন্ত ছিলাম। সেদিন রাতে ঘুমের ঘোরে আমি স্বপ্ন দেখলাম আমি একটি সাইকেল চালিয়ে কোথাও যেন যাচ্ছি। হঠাৎ করে মনে হলো আমি কোনো উঁচু ব্রিজ থেকে পড়ে যাচ্ছি। এমন স্বপ্ন দেখে ঘুমের ঘোরেই আমি কেঁদে উঠি। তারপর আমার দাদু সহ অনেকেই ধারণা করেছিলেন আমাকে নাকি জিনে ধরেছে বা নজরে রেখেছে। তার কয়েক বছরের ভেতর বার্ধক্যজনিত কারণে আমার দাদু মারা যান। ফলে আমরা আবার ঢাকাতে চলে আসি। তারপরে কেটে যায় 4-5 বছর, কিন্তু তার ভেতর হাজারো ছোট বড় কাহিনী ঘটেছে আমার সাথে। উল্লেখ করার মতো কিছু ঘটনা আমি লিখলাম। আমি স্বপ্নে দেখলাম একটি বাসে করে আমি আমার ছোট বোন সহ ওর ক্লাসের সকল শিক্ষার্থীরা পরীক্ষা দিতে যাচ্ছি। গার্জিয়ান হিসেবে আমার ছোট বোনের সাথে আমি যাচ্ছি পরীক্ষার হলে। জায়গাটি একদম অচেনা ছিল। স্বপ্নে আমি দেখতে পেলাম যে গাড়িটি হঠাৎ মাঝপথে কোনো এক সমস্যায় নষ্ট হয়ে পড়ে। ফলে অনেক শিক্ষার্থীরা বাস থেকে বের হলো, কেউ পানি খাওয়ার উদ্দেশ্যে বাড়িঘর খুঁজতে লাগলো। বলতে রাখা ভালো, যেখানে বাসটি থেমেছিল সেই জায়গাটি ছিল জনমানবহীন। ফলে এই জায়গায় কোনো বাড়িঘর নেই। শেষে খুঁজতে খুঁজতে আমি সহ অনেকেই একটি বাড়ি পাই। একটি বড় পুরনো বট গাছের নিচে একটি বুড়ি থাকতো, সে ভিক্ষে করে। শেষে তার ওখানে গিয়ে সবাই পানি পান করলাম। স্বপ্নটা এখানেই শেষ। ঘুম ভেঙে দেখি তখন রাত 4:36। এই স্বপ্ন দেখার পর, অর্থাৎ 1 বছর পরই এই ঘটনা বাস্তব হয়ে গেল, একদম হুবহু। মানে ভবিষ্যৎ দেখে ফেলেছি স্বপ্নে। যখন বাস্তবে এমন হলো যে বাসটি নষ্ট হয়ে গেলে, তখন আমি স্বপ্নে দেখা রাস্তা অনুযায়ী বুড়ির বাড়ি খুঁজে পানি পান করলাম। আবার একদিন স্বপ্নে দেখলাম আমি
আর 3 জন বন্ধু মিলে রাতে একটা বিশাল জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছি। হঠাৎ হালকা ঝড়ো হাওয়া বইতে শুরু করলো, সাথে বৃষ্টি। আমার সকল বন্ধুগুলো একে একে পালিয়ে গেল, আমি জঙ্গলে একা রয়ে গেলাম। হঠাৎ চোখ পড়ল হালকা আধ খোলা একটি টিনের এক চালা ঘর। আমি সেখানে গিয়ে টিনের চালের আড়ালে দাঁড়িয়ে বৃষ্টির থেকে বাঁচানোর জন্য চেষ্টা করছিলাম। তারপর দেখি আমার থেকে 100 গজ দূরে দাঁড়িয়ে কিছু লোক একটি খাটিয়া ধরে নিয়ে যাচ্ছিল, ভেতরে একটি লাশ। স্বপ্নটি দেখেই ভয়ে আমার ঘুম ভেঙে যায় এবং আমি লাফ দিয়ে উঠি। বুঝতে পারছিলাম না কি সব স্বপ্ন দেখছি। ঠিক তার 2 বছর পর স্বপ্নের রূপ বাস্তব ঘটলো। আমি তখন বুঝতে পারছিলাম এবং আমার সাথে যেসব বন্ধুদের আমি বলেছিলাম যে কেউ মারা যাবে, তারপর মানুষগুলো খাটিয়া ধরে নিয়ে যাবে, তখনও বৃষ্টি হবে, তখন ওরা ভয়ে আমাকে মানুষ ভাবতে না পারার কারণে ছুটে পালালো। সেখানে আমি একাই রইলাম। তবে স্বপ্নটি হুবহু বাস্তবে ঘটে গেল। আরেকদিন স্বপ্ন দেখলাম আমি মৃত মা, আমি আমার বড় ভাই মিলে আমার বাবাকে মেরে জীবন্ত কবর দিলাম। ঠিক সাথে সাথে উঠে বাবাকে ফোন করে ওনার খবর জানতে চাইলাম। আমি তখন পরিবারের বাইরে ছিলাম। ঠিক পরদিন আমার বড় ভাই মারা যায়। আমি বিয়ে করি 2018 সালে। আমার স্ত্রীকে বিয়ে করার পরদিন সকালেই দেখি তার শাড়িতে গাঢ় লাল বর্ণের দাগ। এভাবে দৈনিক তার শরীরে রক্তের মতো দাগ ভেসে ওঠে, অথচ আমি আমার স্ত্রীর শরীরে কখনো আঘাত করতাম না। তার কিছুদিন পর আমার স্ত্রীর মুখ দিয়ে রক্ত আসা শুরু করলো। এভাবে দিনকে দিন বাড়তেই থাকলো। এক সময় তার মরার মতো অবস্থা হলো। তাকে চেক আপ করালাম এবং কোনো রিপোর্টেই কোনো খারাপ কিছু আসেনি। আমি কাঁদতাম ভয়ে যে কখন যেন আমার স্ত্রী মারা যায়। একটা সময় আর ভালোবাসা ঘেরা সম্পর্কটা ছোট একটি বিষয় নিয়ে প্রায় ছাড়াছাড়ির পর্যায়ে চলে যায়। সে তার বাবার বাড়ি থেকে প্রায় 1 বছর হলো তার সাথে আমার আর যোগাযোগ হয়নি, কিন্তু তার কাজিনের কাছ থেকে খোঁজ নিয়ে জানতে পারলাম সে এখন আল্লাহর রহমতে সুস্থ। তবে আমার স্ত্রীর সাথে আমার আনুষ্ঠানিকভাবে ডিভোর্স না হয়ে গেলেও আমাদের ভেতরে কোনো সম্পর্ক নেই এখন। আমি যা স্বপ্নে দেখি তাই বাস্তব হয়ে যায়। এটার ব্যাখ্যা কি, কেন হয়, যদি বলতেন তবে আমি সত্যি উপকার পেতাম। আসসালামু আলাইকুম। এত বড় করে লেখার জন্য ক্ষমা করবেন। আপনার কাছে তার কোনো তথ্য উপাত্ত বা সমাধান থাকলে প্লিজ উত্তর দেবেন। এই ঘটনাটি ভয়ের না, তবে রহস্যজনক বলে পাঠালাম। থ্যাংক ইউ সো মাচ। যদিও লেখার মধ্যে অনেক বানান ভুলের কারণে একটু পড়তে সমস্যা হলো, বাট খুব অদ্ভুত টাইপের একটা এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করেছেন এবং স্বপ্ন যত ভয়ঙ্কর হতে পারে এবং স্বপ্ন যখন বাস্তবে মেলে, এই ঘটনাটি আমি অনেকজনের কাছে শুনেছি এবং এটা সত্যি, না হলে এত মানুষ এই ঘটনাটি এসে শেয়ার করতেন না। এবং এটা যদি আপনার সাথে হয় তাহলে আপনি একবার চিন্তা করে দেখেন যে আপনি কাউকে স্বপ্নে দেখলেন, পরের দিন সেই ব্যক্তি মারা গেলেন। এর চাইতে দুঃখজনক, এর চাইতে কষ্টের এবং এর চাইতে ভয় আর কি হতে পারে। আমরা চাই না কেউ এরকম স্বপ্ন দেখুক। আমরা চাই স্বপ্ন দেখলেও সেটা যেন সুসময়ের স্বপ্ন হয়। আজকের মতো আমরা ভূত.com এখানেই শেষ করব। তার আগে জানিয়ে দিতে চাই আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে হচ্ছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন। আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.shatheen। আর আমাদের যে ইউটিউব চ্যানেল সেটা আপনারা ভিজিট করতে ভুলবেন না, ভূত.com, BHOOTCOM এভাবে লেখা আছে। Spirit, be here with me. কে তুমি? Voot.com. The fear returns with Russell. আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া ওই বাসায় আর একটা ঘটনা বলছি। দিনটি কি ছিল আমার মনে নেই, এবং আমি প্রতিদিন রাতের মতোই আমি যেটা করতাম সেটা হচ্ছে যে ফ্ল্যাটটাতে অন্য সব রুমগুলো আমি বন্ধ করে দিতাম। আমি ভয় পেতাম এর জন্যই। অন্য সব রুমগুলো লক করে দিতাম এবং আমি আমার বেডরুমে টিভি নিয়ে এসেছিলাম যাতে টিভি চালিয়ে রাখতে পারি এবং টিভির আওয়াজে আমি এই আওয়াজ দেখেই আমি ঘুমাতাম, যাতে আমার মানে কি বলবো, যেটা আমি বলছি প্রায় 2010-এর দিকের ঘটনা। তো ওই সময়
আমি ওই টিভির আওয়াজটা চালু রেখেই ভূত.com, মানে আমি এই প্রথম এই ঘটনাটা শেয়ার করছি ভূত.com-এ, এবং আমি এত ডিটেল শেয়ার করিনি কখনো কোথাও। তো আমার ওই সমস্ত দরজাগুলো বন্ধ থাকতো, শুধুমাত্র ওই রুমে টিভি চলতো এবং ওই রুমেই আমি টিভি চালিয়ে লাইট জ্বালিয়ে এসি অন করে ঘুমিয়ে যেতাম। এবং যতক্ষণ পর্যন্ত ঘুম আসতো না ওই টিভি দেখতে থাকতাম। পানি বলেন, যা খাবার দাবার বলেন, সবকিছু আমি এই ঘরেই নিয়ে এসে রাখতাম, যাতে আমার কোনোভাবেই কোনো বারের জন্যই আমার বেরোতে না হয়। কারণ আমি জানতাম যে আমার বাসায় একটু দূরেই একটা পুকুর ছিল মাদ্রাসার ভেতরে, যে পুকুরটি নিয়ে অনেক কাহিনী আছে এবং ওই বাসার আশেপাশেও বেশ কিছু ঘটনা আছে, যে সমস্ত ঘটনাগুলো খুব ভয়ঙ্কর। তো আমাকে ওইগুলো সবসময় আমার ভিতরে এক ধরনের নাড়া দিত, যার কারণে আমি খুব সাহস পেতাম না। একদিন রাত্রে হলো কি, আমি ঘুম ভেঙে উঠলাম এবং আমি দেখলাম আমার শরীরের অর্ধেক অংশ দরজার বাইরে, আমার রুমের সাথের বারান্দায়, এবং অর্ধেক অংশ ঘরের ভেতরে। এবং আমি চোখ খুলে বুঝতে পারলাম কোথাও কোনো আলো নেই, কোথাও কোনো আলো নেই, অর্থাৎ ইলেকট্রিসিটি নেই। আমি কিভাবে খাট থেকে এই জায়গায় আসলাম, দরজাকে খুললো, লক করা একটা ডোর, আমার জানা নেই। আমি কিন্তু ওই যে মানে ঘুমের মধ্যে হাঁটা, এই ধরনের কোনো অভ্যেস আমার কখনো ছিল না, এখনো নেই, সুতরাং এটার প্রশ্নই আসে না। আমি খুবই ভয় পেলাম এবং এবং চারিদিকে যখন তাকালাম, তাকিয়ে আমি অবাক হলাম যে কোথাও কোনো শব্দ পাচ্ছি না। তার মানে যদি শব্দ পাই, মানে ইলেকট্রিসিটি যাওয়ার পরে প্রথম ঢাকা শহরে যেটা হয় সেটা হচ্ছে জেনারেটরের শব্দ পাওয়া যায়। ইলেকট্রিসিটি যে গেছে এটা টের পাবেন আপনি জেনারেটরের শব্দ পেয়ে, এবং চারিদিকে দেখবেন যে গুম 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 করে সব জায়গায় জেনারেটর চলছে, কিন্তু কোনো জেনারেটর চলছিল না। তার মানে ইলেকট্রিসিটি যায়নি, ইলেকট্রিসিটি আছে। তাহলে ঘটনাটা কি? আমার শরীরের অর্ধেক অংশ বারান্দায়, অর্ধেক অংশ ঘরের ভেতরে কেন? এবং আমার পুরো ফ্ল্যাটে ইলেকট্রিসিটি নেই কেন? আর ইলেকট্রিসিটি যদি না থাকে তাহলে আমার বাসাতেও জেনারেটর চলছে না কেন? আমি খুব ভয় পেয়েছিলাম এবং ভয়ে ভয়ে অপেক্ষা করলাম। অপেক্ষা করতে 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 দরজা বন্ধ করে ইলেকট্রিসিটি আসলো না, এবং আপনারা জানেন যে ইলেকট্রিসিটি না থাকলে ইন্টারকম কাজ করে না। আমি রুমের মধ্যে এসে খুব ভয় পেয়ে অপেক্ষা করলাম সকালের জন্য। এক সময় সকাল হলো, আমি কখন ঘুমিয়ে গেছি আমার মনেও নেই। সকাল হলো, আমি প্রথম যে কাজটা করলাম, নিচে নেমে গিয়ে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম, আচ্ছা কালকে রাত্রে কি হয়েছিল বলেন তো। উনি বললেন কি হবে, ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। সে বলে না তো। আমি বললাম তাহলে, ও আর ভালো কথা, আমি বলতে ভুলে গেছি যে আমার বাসায় কিন্তু সকালে কিন্তু ইলেকট্রিসিটি আছে। আমি বললাম যে তাহলে রাতের বেলায় আমি তো ইলেকট্রিসিটি পাইনি, এতটা সময় কারেন্ট চলে গিয়েছিল। সে বলেছে না, এরকম তো কিছু হয় নাই, এই এলাকাতেই কোথাও কারেন্ট জানে, কারণ নাইট গার্ড উনি তো জাগেন সারা রাত। উনি বলেন যে না, এরকম কোনো কিছু ঘটার কথা না। আমিও ভাবলাম যদি এরকমই হয় যে ইলেকট্রিসিটি নেই, আবার একা সেটা ফিরে আসার কথা না, আমার যদি কোনো লাইনে প্রবলেম থাকে বা মিটারে বা মেইন লাইনে কোথাও যদি প্রবলেম থাকে, তাহলে অবশ্যই ব্রিজ যদি পড়ে গিয়ে থাকে তাহলে সেটা সকালে একা ঠিক হয়ে যাওয়ার কথা না। তাহলে ওই রাতে হঠাৎ করে অন্ধকার কেন এসেছিল আমার ঘরে? হঠাৎ করেই আমার শরীরের অর্ধেক অংশ কেন ঘরের বাইরে ছিল, অর্ধেক অংশ কেন ভেতরে ছিল? আমি কোথায় যাচ্ছিলাম আসলে? আমি কেন কিছু বুঝতেই পারলাম না। চোখ মেলে কেন দেখলাম অন্ধকার? কি হয়েছিল সেদিন? যদি আপনাদের জানা থাকে আমাকে অবশ্যই জানাবেন। আর এরই সাথে আমি শেষ করতে চাই আজকে আমাদের স্পেশাল ঈদের এই শোটা, এবং আমরা ঈদের পরে আমাদের যে নেক্সট যে ফ্রাইডে আসছে সেই ফ্রাইডেতেও আমরা এই ধরনের একটা এপিসোড করতে চাই যেটা ঈদ স্পেশালি হবে। সেজন্য আপনারা ঘটনা পাঠান বেশি বেশি করে, যত বেশি পারেন ঘটনা পাঠান। বা আপনারা আবার অনেক ঘটনা শুনতে চান, আমি জানি না যে আমি কেমন স্টোরি টেলার, বাট আমি ঘটনা শেয়ার করলাম খুব ভয়ে ভয়ে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আমার সাথে, এবং তাহলে আমি উৎসাহ পাবো। এবং কখনো কখনো হয়তো আমিও নিজে তাহলে আমার জীবনের আরো যে সমস্ত ঘটনা আছে যেগুলো আমার মনে পড়ে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এখানেই শেষ করছি। আমার অ্যাড্রেসটা জেনে রাখুন, russell.booth.com@gmail.com। আমার পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন।
আজকের মতো এখানে শেষ করছি। কথা হবে আগামীকাল রাত 11:59 শুনতে ভুলবেন না। শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. কিছু কিছু ঘটনা এত অদ্ভুত যে আমরা সন্দেহ প্রকাশ করি। আমরা ভাবি যে এই ঘটনাটিকে আসলেই সত্যি, এমন কি হতে পারে। কিন্তু আমি সবসময় যে কথাটা বলি, এখনো সেটাই বলবো, যে বিশ্বাস করা বা না করাটা কমপ্লিটলি আপনার ব্যাপার। এতগুলো মানুষের সাথে যখন একই ধরনের ঘটনা ঘটে, তখন সেটা বিশ্বাস না করেই বা উপায় কি বলুন। ব্ল্যাক ম্যাজিক এক চরম সত্য, যা মানুষকে নানাভাবে অসুস্থ করে দেয়, জীবন থেকে পঙ্গু করে দেয়, এবং এটা একটা অভিশাপ বলতে পারেন। কিন্তু এটার জন্য যারা দায়ী, তাদের কি কিছু হয় এই ইহকালে? আমরা জানি হয়, কিছুটা তো হয়। এতগুলো মানুষের যে ঘৃণা, সেই ঘৃণা নিয়ে তিনি বেঁচে থাকেন। তিনি জানেন তিনি একজন জঘন্য অপরাধী। আমরা যারা Bhoot.com এর সাথে সংশ্লিষ্ট, সম্পৃক্ত, আমরা যারা লিসেনার, যারা ঘটনা পাঠাই, তারা নিশ্চয়ই এরকম কোনো কাজ করবেন না। আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন যিনি ভুল করে এই পথে পা বাড়িয়েছিলেন এবং তারপরে সেই জঘন্য পরিণতির কারণে আপনার নিজের জীবনে হয়তো কোনো অশান্তি নেমে এসছে বা খারাপ কিছু হয়েছে, এখন আপনি সাফার করছেন, বা এখন আপনি বুঝতে পারেন যে যা করেছেন ভুল করেছেন, আপনার এখন অনুশোচনা হয়, তাহলে শেয়ার করুন এবং আমাদের জানিয়ে দিন যে কোন ধরনের প্রবলেম আপনি এখন ফেস করছেন এবং কেন আপনি এখন অনুশোচনায় ভুগছেন। তাহলে যেটা হবে, অনেক মানুষ হয়তো এই পথ থেকে সরে আসবে। আপনার ঘটনা জানার পরে কেউ হয়তো এই পথে পা বাড়াবে না। আপনার যে বিপদ, সেই বিপদ হয়তো তার জন্য এক ধরনের সাবধান বার্তা হয়ে আসবে এবং তিনি আর কখনো চাইবেন না কারো ক্ষতি করতে বা ব্ল্যাক ম্যাজিক নিয়ে চর্চা করতে। আপনি পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সব আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠান আমাদেরকে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। এটা কমপ্লিটলি আপনার ব্যাপার এবং আশা করছি যে আপনি ঘটনা পাঠাবেন। আমরা অপেক্ষায় থাকলাম আপনার ঘটনায়। আমরা চলে যাব আরো একটি ব্ল্যাক ম্যাজিকের ঘটনায়। আশা করছি যে এই ঘটনাটি শুনে আপনারা শিহরিত হবেন, আনন্দিত হবেন, ঠিক একই সাথে ডিসিশন নেবেন যে না, এরকম কোনো কিছু আমি কখনো করব না। চলুন শুনে আসি আমাদের পরবর্তী ঘটনা। হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি গাজীপুর থেকে বলছি। আমি আমার নামটা ব্যক্তিগত কারণে শেয়ার করতে পারছি না, ওই জন্য দুঃখিত। আমি 2011 সাল থেকে ভূতের ফিল্ম শুনে আসছি। ভূতের ফিল্মের প্রথম নামটা শোনা আমার প্রাইভেট টিচারের কাছ থেকে। যখন আমি আমার এসএসসি পরীক্ষার জন্য প্রাইভেট পড়েছিলাম টিচারের কাছে, তখন তিনি আমাকে ফার্স্ট ভূতের কথা বলে। আমি ওইখান থেকেই ভূতের কথা শোনা এবং ভূতের প্রতিটা এপিসোড ওইখান থেকে আমি শুনে আসছি। যদিও কখনো কখনো মিস হয়ে গেছে এবং ওগুলো আমি ডাউনলোড করে শুনেছি। আর এত বছরের ভিতরে শুধু ভূতের শুনে আসছি,
কিন্তু কখনো ঘটনা ঘটানো হয় নাই। তো আজ পাঠাচ্ছি ঘটনাটা একদম আমার নিজের সাথে ঘটা, ওটা আমার স্কুল জীবনের কাহিনী। ঠিক আছে রাসেল ভাই, আমি সরাসরি ঘটনা চলে যাচ্ছি। আমি এবং আমার বাড়ির পাশে আমার এক ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড এবং ভাইও বলা চলে, যেহেতু আমার পাশাপাশি বাড়ি ছিল। ফ্রেন্ড এবং ভাই আমরা দুজনেই একই স্কুলে পড়তাম, একই ক্লাসে। তো আমাদের মধ্যে একটা কন্টেস্ট চলতো, লেখাপড়া হোক খেলাধুলা হোক সব বিষয়, যে কিভাবে ওকে আমি হারাবো আমি জিতবো, লেখাপড়া হোক খেলাধুলা। বাকি আমি হঠাৎ করে বললাম যে এখানে লাইট জ্বলছে কেন? ভাবলাম হয়তো আমার বাবা অনেক রাজ্যে কাজ করতো, আমি ভাবছি হয়তো বাবা ওখানে কাজ করছে। কিন্তু আমি ওখানে একটা ছায়া দেখতে পেলাম। ছায়াটা কি করছে, মানুষ সিগারেট খায় না, এভাবে সিগারেটের মতো খাচ্ছে এবং অবিরত তার মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। আমি তখন ভয়ে, আমার পাশে বাবা ছিল মা ছিল, আমি কে ছিল আমি অতটা খেয়াল করি নাই, আসলে আমার সাহস হয় নাই যে আমি ওদেরকে ডাক দেবো। যাই হোক, তখন আমি আস্তে আস্তে ঘুমিয়ে পড়ি। পরে ঘটনাটা আমি আমার পরের দিন সকালে মায়ের কাছে শেয়ার করি। মা বলে কই না তো, লাইট তো ছিল না, আর তোর বাবা তো শুয়ে ছিল, কেউ ছিল না। যাই হোক, এটা ছিল প্রথম দিনের ঘটনা। দ্বিতীয় দিন আমি একটা গাছে উঠলাম আম পাড়তে। আম পাড়া ওঠার পরে মনে হলো কে যেন আমাকে ধাক্কা মেরে ফেলে দেবে, কোনো অবস্থা। আমি বললাম এরকম কেন হচ্ছে? তারপর আমি ভয়ে গাছ থেকে নেমে গেলাম। মা বলতো যে বাবা দুপুরবেলা গাছে উঠিস না, দুপুরবেলা অনেক সমস্যা হয়। তো আমি ভয়ে গাছ থেকে নেমে গেলাম। তারপর দেখা গেল আমি নদীতে নামলাম সাঁতার কাটতে। তো এখানে মনে হতো কি যেন আমার পা ধরে টেনে নিয়ে যাবে, এরকম। তো দিন যাচ্ছে, এইসব সমস্যাগুলো আমার দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে, দিন যাচ্ছে সমস্যাগুলো বৃদ্ধি পাচ্ছে। আমি ঘুমিয়ে আছি, যখন আমার চোখটা বন্ধ হয়ে আসবে মনে হচ্ছে কে যেন আমাকে একদম পা ধরে হিস্সে যেন কি নিয়ে যাচ্ছে। যখন আমার ঘুম ভেঙে যায় সমস্যা হয় না, যখনই চোখ বুঝবো তখন এই সমস্যাটা হয়। তাছাড়া যখন আমি চোখ বুঝবো মনে হচ্ছে আমি কোথাও পড়ে যাচ্ছি, একদম আমাকে মনে হচ্ছে যেন কিছু থেকে অনেক তারা কিছু উপর থেকে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে, আমি নিচে পড়ে যাচ্ছি। হঠাৎ করে ফাল দিয়ে লাফ দিয়ে আমি ঘুম থেকে উঠে যাই। এভাবে দিন চলতে লাগলো। এই সমস্যাগুলো প্রতিনিয়ত হতে যাচ্ছে। সামনে আমার পরীক্ষা ছিল, আমার পরীক্ষা একদমই লেখাপড়ায় মন বসতো না, আমি কোনোভাবেই আমার পড়াশোনায় মন বসতে পারছি না। এই সময় সমস্যাগুলো দিন দিন আমাকে ঘিরে ধরতে লাগলো এবং আমি একসময় অনেক অসুস্থ হয়ে পড়ি। তো আমার মা বাবা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার বললো যে না, আসলে ওনার তো কোনো সমস্যা হয় নাই, হয়তো রাত্রেবেলা ঘুমাতে পারে না, ঠিক মতো খেতে পারে না, এই কারণে সমস্যা হয়। কিছু ওষুধ লিখে দিল, তারপর আমি বাড়িতে চলে আসলাম। কিন্তু দিন যাচ্ছেই সমস্যা বেরিয়ে যাচ্ছে। তো আমার পাশের কাকি ছিল, তারপর সে আমার মাকে এসে বললো যে আসলে ডাক্তার যখন কাজ হচ্ছে না, ওকে একটা কবিতা লেখা। আমার পাশের বাড়িতেই আমার সম্পর্কে দাদু হয়, আমার একদিন কাকি আছে, ওই কাকি বাবা উনি আসছেন, উনি কবিরাজ। সবাই মানে আমার মা বাবা সবাই গিয়ে ওনাকে সব ঘটনা খুলে বললো। তারপর উনি আমাদের বাড়িতে আসলেন এবং আমাকে দেখলেন। তিনি দেখেই বুঝতে পারলেন যে আমাকে ব্ল্যাকমেইল করা হয়েছে। তো তিনি বললেন যে আমার কিছু সময় দরকার, কে করেছে বা কারা করেছে সব বলতে পারবো, আমার একটু সময় দরকার। তো তারপর তিনি চলে গেলেন। পরের দিন রাত 9টার দিকে তিনি আসলেন আমাদের বাড়িতে।
আসার পর তিনি কি যেন কি বললেন আমাকে, মানে বললেন একটু ঝাড়বে। তারপর তিনি কি কি বললেন এবং ঝাড়লেন, কিছু নিয়মকানুন পালন করলেন। তারপর তিনি একটু ধ্যানের মতো বসলেন। বসার পরে কিছুক্ষণ পরে তিনি উঠে বললেন যে আমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং কে করেছে সেও তিনি বুঝতে পেরেছেন। তিনি বললেন একটা তাবিজ রাখা হয়েছে আমার জানি যেখানে ঘুমায় ওই বালিশের ভেতরে। কিন্তু আসলে বালিশ তো সেলাই করা ছিল, ওটার ভেতরে কিভাবে তাবিজ গেল এটা আমি বুঝতে পারলাম না। তারপর তিনি বললেন আসলে এটা জিন দ্বারা চালান করা হয়েছে। এছাড়া আরেকটা তাবিজ করা হয়েছিল আমাদের উঠানের মাঝখানে, যেখান থেকে আমি যখন ঘুম থেকে ওঠার পরে যখন বের হই, এবং ওই তাবিজের উপরেই যেখানে তাবিজটা পোতা রয়েছে ওর উপরেই পা দিয়ে আমাকে যেতে হতো। এবং এই কারণেই সমস্যা দিন 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 আমার বাড়তে লাগলো। তারপর তিনি বললেন যে আসলে ব্ল্যাক ম্যাজিকটা অনেক কাছের লগে করেছে। কে করেছে তিনি আমাদের সব বললেন এবং বললেন যে দেখুন আপনারা দুইজন পাশাপাশি লোক, কোনো ঝামেলার সৃষ্টি করবেন না, আর এর থেকে নির্দিষ্ট কোনো প্রমাণ নেই যে ওনারাই করেছেন। ঠিক আছে, আমি জানি আপনারা জানেন, আপনি আত্মবিজ্ঞান বললাম, কিন্তু আসলে আইনগত কোন ব্যবস্থা নিতে পারবেন না। তো এই বিষয়ে না জানাই ভালো। তবে আমি ওর পর থেকে ওই সমস্যাগুলো আমার দিন দিন সমাধান হতে শুরু করলো। কিন্তু একটা ক্ষতি আমার হয়ে গেল, ওর পর থেকে আমার আসলে কখনো পড়াশোনায় মন বসে নেই। আমি অনেক চেষ্টা করেছি, বাট আমি কোনোভাবেই পড়াশোনায় বসতে পারিনি। শুধু ওই আমার ফ্রেন্ড ছিল, ওনার মা আসলে ভাই আমাকে এই তাবিজটা করেছিল। ওনারাও আসলে ওই তাবিজটা করার পরে সুখে নাই, ওনারা বিভিন্ন দায়-দানায় অভুক্ত হয়ে দিন যাচ্ছে তাদের। এই ছিল ভাই আসলে আমার ঘটনা। আমার কাছে আরো অনেক ঘটনা আছে, যদি শেয়ার করেন তাহলে আশা করি নেক্সট ঘটনাগুলো পাঠাবো। boot.com BDGB হোক। বাই। Spirit, be here with me. কে তুমি? Boot.com. The fear returns with Russell. আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত.com-এ। আশা করছি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। এবং ভূত.com-এ আপনারা যখন আমার সঙ্গে থাকেন এই সময়টা আসলে খুব অদ্ভুত কাটে। এই সময়টা আমার জীবনের আপনি বলতে পারেন যে শ্রেষ্ঠ সময়। এবং আপনাদের যখন ঘটনা পাই, দারুণ দারুণ ঘটনা যখন আপনারা পাঠান, তখন আমার সবচেয়ে বেশি ভালো লাগার মুহূর্তগুলোর মধ্যে একটি। ঘটনা আরো বেশি চাই, এবং হ্যালোইন নিয়ে যেটা বলছিলাম যে হ্যালোইন নিয়ে আরো বেশি ঘটনা পাঠাবেন, সেটাই আশা করব। এখন চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়। এখনকার ঘটনা শুনলে বুঝতে পারবেন যে আমার কাছে আরো একটি ঘটনা রয়েছে। মানে এখন থেকে এই ঘটনাটি বাদ দিয়েও আরো একটি ঘটনা রয়েছে, যে ঘটনাটিও ব্ল্যাক ম্যাজিকের। সো আমরা এই জন্য ভাবছিলাম যে আজকের এপিসোডটা শুরুই করি না কেন ব্ল্যাক ম্যাজিক দিয়ে। তো সেই চিন্তা থেকে আমাদের আসলে আজকের এই এপিসোডটি করা, এবং আশা করছি যে আপনাদের এই এপিসোডটি ভালো লাগবে। এবং আমাদেরকে মামুন পাঠিয়েছেন উত্তরা থেকে আরো একটি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। ব্ল্যাক ম্যাজিক নিয়ে আমার আসলে বলার কিছু নেই। ব্ল্যাক ম্যাজিকে যারা ভুক্তভোগী তারাই শুধু জানেন জীবন কত কঠিন, জীবন কতটা বেশি মানে জঘন্য হতে পারে তাদের জন্য। এবং আমি এই বিষয় নিয়ে যে আরো যারা আছেন, যারা এই সমস্ত ব্যাপারে ভুক্তভোগী, তারা অবশ্যই জানাবেন। আমি কোনো সময় এরকম দেখিনি, কেউ কিন্তু আমাদের সাথে কখনো এরকম ঘটনা শেয়ার করেনি যে তিনি ব্ল্যাক ম্যাজিক করেছেন। যারা ব্ল্যাক ম্যাজিক করেন তারা কিন্তু কখনো স্বীকার করেন না, কারণ আমার মনে হয় যে তারা নিজেরাও জানেন যে তারা অপরাধী, তারা অপরাধ করছেন বলেই তারা এই ধরনের ঘটনা কখনো শেয়ার করেন না। যাই হোক, আমরা চলে যাব আমাদের
পরবর্তী ঘটনায় মামুন পাঠিয়েছেন উত্তরা থেকে। চলুন শুনে আসি তার ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মামুন উত্তরা থেকে বলছি। জানি আপনি ভালো দলে, তাই ভালোই আছেন। 32তম এপিসোডে আমার একটি ঘটনা প্রচারিত হয়। আমাদের অনেক বন্ধুর মনে প্রশ্ন ছিল, এই ঘটনাটা হয়তো কোনো সিনেমা থেকে আমি নিয়েছি। আসলে আমি বলতে চাই যে আমাদের জীবনের ঘটনাগুলোকে কিন্তু সিনেমাতে রূপান্তরিত করা হয়, সেটাকে কিছুটা বাড়িয়ে রং লাগিয়ে। বিশ্বাস করা না করা একান্ত আপনাদের নিজস্ব ব্যাপার, এটা আমি বলছি এবং সবসময় রাসেল ভাই বলে আসছেন। এর আগের ঘটনাটাও আমার পরিচিত, আমার বড় ভাইয়ের জীবনের কথা। আজকে আমি যে ঘটনাটা বলবো হয়তো আপনাদের এই ঘটনাটাও কোনো গল্পের মতো মনে হতে পারে, কোনো সিনেমার মতো মনে হতে পারে, কিন্তু এটা একটা সত্য ঘটনা। এই ঘটনাটা আমার বন্ধু মিসবা আর তার ওয়াইফ মৌমিতার জীবনে ঘটে যাওয়া। এটা একটা কালো জাদুর ঘটনা। গল্পের শুরুটা হয় 2005-06 দিকে। সেই সময়টায় আমাদের দেশে একটা জিনিস খুব জনপ্রিয় হয়ে ওঠে একটা টিভি চ্যানেলের বিজ্ঞাপনের মধ্য দিয়ে, যাতে বলা হতো বদনজর, কুনজর বা মুখদোষ কিংবা যে কোনো ধরনের বাজে প্রভাব থেকে বাঁচতে এটা ঘরে বা কর্মস্থলে বা গাড়িতে রাখলে সেটা থেকে রক্ষা পাওয়া যায়। ঘটনাটা এটাকে নিয়ে 2005-এর দিকে পারিবারিকভাবে মেজবা আর মৌমিতা দম্পতির অ্যারেঞ্জ ম্যারেজ হয়। খুব ধুমধাম করে দুজনে বিয়ে হয়। উভয় পক্ষ বিয়েতে অত্যন্ত খুশি। বিয়ের পর কয়েকদিন খুব আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কাটল। ওর বাসায় দাওয়াত খেয়ে সপ্তাহখানেক পর দুজনে কক্সবাজার হানিমুনে গেল। ও খুশি খুশি হানিমুন শেষ করে ফিরেও এলো। আসার পর মেজবার পরিবারের সবাই মিলে এক রাতে ওদের গিফট আনপ্যাক করার জন্য বসলো। উল্লেখ্য, মেজবার পরিবারে বাবা, মা, ছোট বোন ও একটা সরাইল হাউন্ড বা কুকুর ছিল, যার নাম ছিল জিমি। এটা সেটা খুলতে খুলতে ওরা একটা গিফট প্যাক পেল, যেটাতে কোনো নাম লেখা ছিল না। সবাই ভাবলো হয়তো অনেক গিফটের মধ্যে ঘষা লেগে কার্ড খুলে গেছে। তো খোলার পর দেখা গেল সেটার মধ্যে 6টা এভিল আই সেট ছিল, যেটা প্রতিটাই একটা থেকে একটার এক সাইজ বড়। এখানে উল্লেখ্য যে মেজবার বাড়ি ছিল একটা একতলা বাড়ি, যেখানে 4টি বেডরুম, একটি ড্রয়িং রুম, একটি লিভিং স্পেস ছিল। মৌমিতা খুব খুশি হলো। সে খুব উৎসাহী ভাবে মেজবাকে বলল, বাহ, দেখো, সব রুমে একটা করে লাগানো যাবে। যাই হোক, পরদিন মৌমিতা নিজ উদ্যোগে বাসার প্রত্যেকটা রুমে একটা করে এভিলাই লাগালো। ঘটনা শুরু হয় এরপর থেকে। সেই রাত থেকে মেজবা খেয়াল করলেন রাত 2টা, 2:30 বা 3টার দিকে হঠাৎ করে ঘুম ভেঙে গেলে উনি দেখলেন মৌমিতা বিছানায় নেই। নতুন মানুষ বাসায় এসেছে, হয়তো পানি খেতে গেছে ভেবে মেজবা উঠলেন। মৌমিতা কোথায় গেছে দেখার জন্য উনি ডাইনিং স্পেসে গিয়ে দেখলেন সেখানে সে নেই। ড্রয়িং, লিভিং স্পেস সব খুঁজেও যখন পেলেন না, উনি রুমে এসে দেখলেন মৌমিতা রুমেও নেই। কি মনে করে উনি বাথরুমের দিকে তাকিয়ে দেখলেন বাথরুম অন্ধকার, কিন্তু মৌমিতা বাথরুমের ভিতর আয়নার সামনে দাঁড়িয়ে আছে। উনি মৌমিতাকে ডাকলেন, কোনো সাড়া না পেয়ে উনি কাছে গিয়ে দেখলেন মৌমিতা দাঁড়িয়ে আছে ঠিক, কিন্তু ও গভীর ঘুমে। গায়ে হাত দিয়ে হালকা ধাক্কা দিতেই ও চমকে জেগে উঠল এবং অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমি এখানে কেন, এখানে কেমন করে এলাম? যাই হোক, স্লিপ ওয়াকিং ভেবে দুজনে কিছুটা মজা করলেন, আবার ঘুমাতে চলে গেলেন। খুব সুন্দর সাবলীল স্বাভাবিক জীবন চলতে থাকলো। এর মধ্যে মৌমিতা প্রায় রাতেই এমন স্লিপ ওয়াকিং করতে থাকলো এবং প্রতিবারই ও বাথরুমের আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। এর মধ্যে ওর আচরণে বেশ পরিবর্তন আসতে শুরু করলো। মেজবার ছোট বোন ওর এই পরিবর্তন থেকে অবাক হয়ে ওকে জিজ্ঞেস করলো, ভাবি, তোমার কি হয়েছে? তুমি কেমন জানি হয়ে যাচ্ছ? তোমার ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস কি আগে ছিল? তুমি তো এমন ছিলে না, মানে বিয়ের আগে তো
তোমার কি স্লিপি ওয়াকিং এর অভ্যাস ছিল? মমিতা বলল, না তো, কখনো না। আমি বুঝতে পারছি না কি হচ্ছে। আমার কিছু মনে থাকে না। আমি কখন উঠি, কখন হাঁটি, শুধু বুঝি আমার খুব ভয় লাগে। আমার মনে হয় আমি আমার মধ্যে থাকি না। এর মধ্যে এক রাতে মেজবা ঘুম ভেঙে দেখেন মৌমিতা ঘুমের মধ্যে বিছানায় উঠে বসে আছে। ও মৌমিতাকে ধরে শুয়ে দিল। হঠাৎ শুনতে পেল জিমি খুব রাগে গড়বড় করছে। কুকুররা সাধারণত অপরিচিত কাউকে দেখে ভয় পেলে যেমন করে গড়গড় করে আওয়াজ করছে। রুম থেকে বেরিয়ে তারা শুনতে পেল ড্রয়িং রুমে ঝোলানো উইন চ্যাং থেকে শব্দ আসছে। ও খুব অবাক হলো, কারণ মশার জন্য দরজা জানলা সব বন্ধ, তাই বাতাস ঢোকার কথা না, কিন্তু উইন চ্যাং কেন বাজছে? যাই হোক, জিমি বাসার বারান্দায় থাকতো। সেখানে গিয়ে মেজবা দেখলো, ওকে দেখে জিমি চুপ করে গেল। হঠাৎ ওনার মনে হলো কেমন যেন একটা গরম বাতাস একটা শব্দ করে ওনার পাশ দিয়ে গেল। উনি চমকে পাশে তাকিয়ে দেখেন কিছু নেই। মনের ভুল মনে করে উনি জিমিকে একটু আদর করে আবার ঘুমাতে চলে গেলেন। এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। ঘটনাটা ঘটলো এর পরের রাতে। প্রতি রাতের মতো সে রাতেও মৌমিতাকে না পেয়ে বাথরুমে গিয়ে মেজবা দেখলেন মৌমিতা দাঁড়িয়ে আছে। বিছানায় ফিরিয়ে আনার জন্য গায়ে হাত দেওয়ার সাথে সাথে মৌমিতা চোখ খুলে লাল লাল চোখে তার দিকে তাকালো আর চিৎকার করে বলতে লাগলো, তুই মরবি, তোর 14 গোষ্ঠী মরবে, তোকে আমি বাঁচতে দেব না। ওই সময় মৌমিতার গলা অনেক ভারী, কোনো পুরুষ মানুষের গলার মতো শোনাচ্ছিল। চিৎকার শুনে সবাই যখন আমাদের রুমে ছুটে এলো, তারা দেখলো এসব বলেই মৌমিতা অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। মেজবা গিয়ে তাকে ধরে বিছানায় এনে শোয়ালো। মেজবার পরিবার সুপার ন্যাচারাল কোনো কিছু বা জিন এসবে বিশ্বাস করতো না, তাই পরদিন মেজবা মৌমিতাকে একজন সাইকোলজিস্ট এর কাছে নেওয়ার চিন্তা করলো ও অ্যাপয়েন্টমেন্ট করলেন। সেদিন রাত্রে ঘটলো একটা ভয়ঙ্কর ঘটনা। সেই রাতেও মেজবা ঘুম থেকে জেগে দেখলো মৌমিতা নেই এবং বাথরুমে গিয়ে আবিষ্কার করলো মৌমিতা তার শেভিং রেজার দিয়ে হাত কেটে আয়নায় রক্ত দিয়ে একটা ওয়ার্ড লিখছে, যা দেখতে অনেকটা ইংরেজি এম এর মতো, তবে লেখার স্ট্রাকচারটা একটু ভিন্ন। এর মধ্যে মেজবার বড় মামা, যিনি সিলেট থাকেন এবং বেশ কামেল ও শিক্ষিত, যিনি অনেক বছর দেশের বাইরে ছিলেন, যেখানে তিনি একটা বিখ্যাত ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজের লেকচারার ছিলেন, তিনি বেড়াতে এলেন। হুট করে তিনি কোনো খবর না দিয়ে আসাতে বাসার সবাই খুব অবাক হলো। জিজ্ঞেস করতে উনি বললেন, কাজ তো একটা আছে, তার আগে তোমরা বলো তোমরা কেমন আছো। সবাই বললো ভালো আছি। হঠাৎ তিনি মৌমিতার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, মা তুমি কেমন আছো? আমি বিয়েতে আসতে পারিনি, শরীরটা খারাপ ছিল, কিন্তু তোমার জন্যই এই শরীর খারাপ নিয়েও আসতে হলো। পরিচয় না থাকলেও মৌমিতার মামাকে খুব আপন লাগলো। ও হঠাৎ করে কান্না করে উঠল। মামা সস্নেহে ওর মাথায় হাত বুলিয়ে বলল, মা ভয় পেও না, ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় সব ঠিক হয়ে যাবে। তারপর তিনি মেজবার দিকে তাকিয়ে বললেন, বাবা তুমি আমার সাথে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। তারপর উনি মেজবাকে নিয়ে মেজবার রুমে যেতে বললেন। তারপর মেজবা কে উনি যা বললেন, মেজবা খুব অবাক হয়ে গেল। উনি বললেন, দেখো বাবা, তোমাদের বাসায় তোমার আর মৌমিতার সাথে কিছু একটা করতে যাচ্ছে। আমি স্বপ্নে তার ইঙ্গিত পেয়েছি, তাই দেরি না করে আমি ছুটে এসেছি। সময় অনেক কম, তুমি আমাকে সব খুলে বলো, বাসায় কিছু অস্বাভাবিক ঘটছে কি? মেজবা খুব অবাক হলেও সবকিছু খুলে বলল। সব শুনে মামাকে খুব চিন্তিত দেখালো। উনি পুরো ঘরটা ঘুরে বাথরুমের সেই আয়নার সামনে গিয়ে দাঁড়ালেন। তারপর বেরিয়ে এসে মেজবাকে বললেন, বাবা তুমি যে বললা মৌমিতা আয়নায় কিছু একটা লিখেছে, দেখি তুমি আমাকে একটা কাগজে তা লিখে দেখাও তো। তিনি যখন এঁকে দেখালেন, মামা খুব চিন্তিত মুখে কাগজটার দিকে তাকিয়ে বললেন, বাবা এটা এম না, এটা আরবিতে আট, যাকে আরবিতে বলে থ্যামেনিয়া, আর এখানে আছে দুটো আট, আর 88 হলো জিনের নাম্বার। আমাদের পবিত্র কোরআন শরীফে 88 বার শয়তানের উল্লেখ আছে, আর শয়তান জিনের 88 রকমের উপজাতি আছে।
কোরআন শরীফের 88 নম্বর সূরা আল গাশিয়া, যার আরবি গাশিয়া শব্দের অনেক অর্থের একটি কিয়ামত দিবসের প্রাদুর্ভাব। আর 88 আরবি হরফটি শয়তানের সিলবাহর, আর এটা সেখানেই থাকে যেখানে শয়তান জিনেরা তার রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়। যেমন হিটলারের প্রিয় সংখ্যা ছিল 88 এবং সে সম্পূর্ণভাবে শয়তানের প্রভাবে প্রভাবিত ছিল, সেটা আমরা সবাই জানি। আর এই 88 সংখ্যাটা এভাবেই শয়তানের পূজারীরা যখন কালো জাদু করে তখন লিখে থাকে। আর শয়তানের প্রভাবেই মনে জেলাসি, ডিসঅর্ডার অফ বিহেভিয়ার্স অর হেলথ, বিপদ চর্চা, কালো জাদু মানুষের মধ্যে চর্চা হয়ে থাকে। আর এগুলোর মধ্যে দুষ্ট জিন আমাদের উপর আরো বেশি করে প্রভাব বিস্তার করতে পারে। আমার মনে হয় এগুলো কেউ মমিতার উপর কালো জাদু করেছে। এরপর তিনি আয়নাটার চারপাশে হাত দিয়ে কিছু একটা খুঁজতে শুরু করলেন। কিছু না পেয়ে উনি আয়নাটার চারধারে যে ক্লিপ আটকানো ছিল তা খুলে ফেলতে ফেলতে একটা প্লাস্টিকের প্যাকেট, একটা ভাঁজ করা পুরনো কাগজের পুটলি বেসিনের উপর পড়ল। মেজবা চূড়ান্ত পর্যায়ের অবাক হয়ে এসব দেখতে লাগলো। উনি দুটো গরু বা ছাগলের চোখ, যেটায় রক্ত শুকিয়ে জমে আছে, মমিতার চুল, নখ, দুইটা কাপড়ের পুতুল। মামা একটা ব্লেড চাইলেন। এরপর ব্লেড দিয়ে পুতুল দুটোকে চিরে ফেলতেই আরো দুটো প্লাস্টিক মোড়া কাগজের পুটলি বেরিয়ে এলো। ওই দুটো খুঁজতে দেখা গেল একটা হাতের ছাপের মধ্যে একটা চোখ আঁকা এবং একটার মধ্যে মেজবা ও একটার মধ্যে মৌমিতার নাম লেখা। হঠাৎ করে মামা উঠে দাঁড়ালো এবং মেজবার রুমের দিকে গিয়ে যেখানে সেই চোখটা ঝোলানো ছিল সেটা দেখিয়ে বললেন, এটা এখানে কে ঝুলিয়েছে আর এটা কবে থেকে এখানে আছে? মেজবা বলল, ওটা আমরা বিয়েতে গিফট পেয়েছি, কে পাঠিয়েছে জানি না। তখন মামা বললেন, এটা যে পাঠিয়েছে সেই তোমাদের ক্ষতি করতে চায়, সেই কালো জাদু করিয়েছে। আয়না, ফুলের টব সবই এই এভিল আয়ের সাথে কানেক্টেড। এই জাদুর নাম হামসা। এই জাদু কাউকে পাগল বা উন্মাদ করার জন্য করা হয়। তখন মেজবার ছোট বোন বলল, মামা আমরা তো জানি এটা বদনজর বা মুখ দোষ থেকে বাঁচানোর জন্য ব্যবহার করা হয়। তখন মামা বলেন, আল্লাহ শক্তি ব্যতীত কোনো কিছুই শয়তানের কুনজর থেকে, বদনজর থেকে বাঁচাতে পারে না, বরং এগুলো শয়তানের শক্তি বৃদ্ধি করে। কারণ আমরা যখন ভাবি এটা আমাদের বাঁচাবে, সেটা শিরক করার সমান। আর এই সিঙ্গেল আই ব্যাবিলনের যুগ থেকেই শয়তানের সিম্বল, যার মধ্য দিয়ে ওরা আমাদের জগতে প্রবেশ করতে পারে খুব সহজে। যেই এটা পাঠিয়েছে না কেন, সেই মৌমিতার খুব আপন কেউ, যে ছোটবেলা থেকে মৌমিতাকে চেনে। তখন মেজবা বলে উঠল, মামা আমরা তো তাবিজ, মুখ, চুল সব পেয়ে গেছি, এখন কি করতে হবে? মামা বলল, বাবা যে এটা করেছে সে খুব শক্তিশালী, খারাপ জিনিস সেখানে পাঠিয়েছে। এখন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন পারেন আমাদের হেফাজত করতে। তারা এখনো এখানে আছে এবং তারা খুব রাগান্বিত অবস্থায় আছে। আর তোমরা মনে করো না এই সব জিনিস কোন মানুষ তোমাদের বাসায় রেখে গেছে, এটা দুষ্ট জিনেরাই এই ইভিলায়ের মধ্য দিয়ে এসে রেখে গেছে। এখন আমাদের যা করতে হবে খুব সাবধানে ও দ্রুত করতে হবে। মেজবা তুমি আমার জন্য একটা কাফনের কাপড়, কিছুটা কর্পূর, 6টা মোমবাতি আর কিছু আগরবাতি নিয়ে আসো। সন্ধ্যায় মাগরিবের পর মৌমিতাকে নিয়ে আমি রুকায়া করব। সন্ধ্যায় মামা, মেজবা, মৌমিতা, মেজবার বোন আর ওনার মাকে নিয়ে মেজবার রুমে গেলেন। ঘরের চার কোনায় 4টা মোম জ্বালালেন আর বাথরুমের দরজার দুই পাশে দুটো। মৌমিতাকে লম্বা করে মেঝেতে শুয়ে পড়তে বলে উনি 4জনকে কাফনের কাপড়ের 4 কোনা ধরে বুক সমান উঁচুতে ছাগলের মতো করে দাঁড়াতে বললেন। এরপর উনি আগরবাতি জ্বালিয়ে দিতে দিতে বললেন, যাই ঘটুক কেউ রুম থেকে বের হবে না যতক্ষণ আমি না বলবো। তারপর কিছু দোয়া পড়ে কর্পূর কাফনের কাপড়ের উপর ছড়িয়ে দিতে হঠাৎ প্রচন্ড যন্ত্রণায় গোঙাতে থাকলো মৌমিতা। এরপর উনি কিছু পড়া পানি মৌমিতার গায়ে ছিটিয়ে দিতে সে চিৎকার করে আর্তনাদ করে উঠলো আর বলতে থাকলো, তুই আমার কিছুই করতে পারবি না। তখন মামা বলল, যদি বাঁচতে চাস তো চলে যা। তারপর উনি ইশারায় কাফনের কাপড়টা
কোমর সমান উচ্চতায় নামাতে ইশারা করলেন। নামাতেই মৌমিতা চিৎকার করে বলে উঠল, আমার শরীরে আগুন জ্বলে উঠছে। ও হাউমাউ করে কাঁদতে লাগলো। মামা বলল, যাবেই কিনা বল। মৌমিতা পুরুষালী কণ্ঠ বলল, এই শরীর আমার, আমি একে না নিয়ে যাব না। মামা ইশারা করলো কাপড়টা হাঁটু সমান নামাতে। নামাতে শুরু করে মাত্র মৌমিতা তীব্র ব্যথায় চিৎকার করতে লাগলো। মামা বলল, যাবি? সে বলল, আমাকে যে পাঠিয়েছে, আমি চলে গেলে সে আমায় মেরে ফেলবে। মামা বললেন, না গেলে তুই তো জানিস এই কাপড় মৌমিতার গায়ে পড়লে তোকে এমনিতেই মরে যেতে হবে। আল্লাহকে ভয় কর। এরপর মৌমিতার কণ্ঠস্বর ক্ষীণ হতে লাগলো। বলল, যাবো। মা বলল, তুই যে পথ দিয়ে এসেছিস সেটা ভেঙে দিয়ে তুই এখান থেকে সারা জীবনের জন্য চলে যাবি। আর যদি কখনো ফিরিস তাহলে তোকে আমি মেরে ফেলবো। মুহূর্তের মধ্যে বাথরুমের আয়নাটা ঝনঝন করে ভেঙে পড়লো আর মৌমিতা অজ্ঞান হয়ে গেল। এরপর থেকে মেজবা আর মৌমিতা আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছা অনেক ভালো আছে। হয়তো আমার তুমি দেখো না কি করতে রে বুঝতেছিস রে বুঝতেছিস তাড়াতাড়ি এখন তোর বাইক কল দিছে তোমার এই অবস্থা ছিল বলটা আবার তো কল দাও বস না ফোন কাটে আছে